মেজর 4টা পার্ট। 1 নাম্বার পার্ট হচ্ছে হার্ডওয়্যার ইন্ট্রোডাকশন অ্যান্ড ট্রাবল শুটিং। আপনাদেরকে নিশ্চয়ই আমি পিসি ওপেন করে প্রতিটা পার্টসের নাম, পরিচিতি এবং বেসিক কিছু ট্রাবল শুটিং 4টা ক্লাসে আপনাদের দেখানো হয়েছে। তো দেন হচ্ছে নেটওয়ার্কিং, ঠিক আছে। এটা নিয়ে আমি গত ক্লাসে একটা আলোচনা করেছি, আবার আলোচনা করব। হ্যাঁ, গত ক্লাসের আলোচনার বিষয় ছিল ইন্টারনেট কিভাবে কাজ করে, মানে ট্রেডিশনাল ইন্টারনেট যেটা আছে আইএসপি থেকে যেটা আসতেছে, এবং স্যাটেলাইট ইন্টারনেট কিভাবে কাজ করে, ঠিক আছে। ওই যে বলছিলাম, মনে আছে না, যে বাসাবাড়িতে স্যাটেলাইট নিতে গেলে মিনিমাম 15,000 টাকা খরচ হবে, এবং যে ডিভাইসটা কিনবেন সেটা কিনতে 40,000 টাকার মতো খরচ হবে। সো বাসাবাড়ির জন্য স্যাটেলাইট ইন্টারনেট না। আমি বলছিলাম যে আপনারা খুব এক্সাইটেড স্টারলিংক নিয়ে, বাট এটা অবশ্যই ভালো। অফিসের জন্য 15-20,000 টাকা কোনো বিষয় না, কোনো বিষয় না, আমরা সবাই নিব। ওকে, দেন হচ্ছে আপনাদের এখানে একটা পোর্শন থাকবে সাইবার সিকিউরিটি, বেসিক ধারণাটা দেওয়া হবে। আর লাস্টলি এটার মধ্যে একটা পোর্শন থাকবে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে এই কোর্সটা এতটাই চমৎকার যে মূলত সিএসসির মেজর যে পার্টগুলো আছে, ওয়েব ডেভেলপমেন্টের খুব বেশি এখানে আনা হয় না। ওয়েব ডেভেলপমেন্ট সিএসসির পার্ট অনেকগুলো, গ্রাফিক্স ডিজাইনিংও পার্ট, সফটওয়্যার টেস্টিংও পার্ট, সফটওয়্যার একটা বড় পার্ট, ওই বিষয়গুলো এখানে আনা হয় না। বাট এটা ছাড়াও এখানে যেই 4টা বিষয় আনা হয়েছে, এই 4টা বিষয় আপনারা যখন 3টা-4টা করে ক্লাস করবেন, মোটামুটি বুঝতে পারবেন যে কোন লাইনটা আপনাদের জন্য বেটার। যদি কেউ ওই লাইনে কাজ করতে যেতে চান, ইউ ক্যান গো। আর যদি মনে হয় যে না, একটাও ভালো লাগে নাই, তাহলে আপনার ব্যাপার। আর কোনটা দিয়ে কি হয় অন্তত একটা ধারণা, যে লাইক ও বিবিএস স্টুডেন্ট, তো ও তো মার্কেটিং করবে বা ব্র্যান্ডিং করবে বা অ্যাকাউন্টিংয়ের সাথে কাজ করবে, বাট যেই কাজগুলো করবে সব কিছুর মধ্যে আইটি রিলেটেড থাকবে, এবং তো আইটিতে কোনটা দিয়ে কতদূর কী করা যায় একটা বেসিক ধারণা কিন্তু আর হয়ে যাবে। এটা 2025 সাল, যেখানে মানুষের কাজ অলরেডি এআই এজেন্ট নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটায় একদম বেসিক আপনার যদি নেটওয়ার্কিং ধারণা না থাকে, হার্ডওয়্যারের ধারণা না থাকে, তাহলে ভাই 2-3 বছর পরে খুব বিপদে পড়বেন আপনারা। সো কোর্সটা যার কারণেই হোক করতে আসছেন, এটা খুব ভালো করছেন। আর সত্যি কথা বলতে কি, একটা 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাসে খুব বেশি কিছু যে জানায় দেওয়া হবে এই বিষয়টা এরকমও না। আমরা হয়তো টপিকসগুলো বলবো, আপনাদের মধ্যে ইন্টারেস্টটা কিছুটা যদি তৈরি হয়। তো আমি তো বলছিলাম গত 2টা ক্লাসেই বলছি যে মানে কতটুকু ভিডিও এবং কতটুকু স্টাডি আপনাদের করতে হবে। ভিডিও মিনস মানে টিউটোরিয়ালগুলো। আমি বলছি যে আপনারা সবাই অন্য একটা জায়গায় অলরেডি স্টুডেন্ট কেউ বা জব করতেছেন বা ফ্যামিলি আছে, তো অন্তত রাতের বেলা শুয়ে একটা হেডফোন লাগায় হইলেও 2টা ভিডিও স্পিড বাড়ায়, যে ভিডিওটা টোটাল দেখতে 15 মিনিট লাগে, স্পিড বাড়ায় দেন 2-3 মিনিটে। স্পিড বাড়ানোর পরেও টেনে টেনে দেখেন, মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন, কনসেপ্টগুলো ক্লিয়ার করেন, ঠিক আছে। তো এইভাবে করে একটা সময় দেখবেন যে আপনারা নট অনলি ক্লাস তো হলো আপনাকে একটা ধারণা দিবে। হ্যাঁ, এখানে যে টপিকসগুলো, যে নেটওয়ার্কে ধরেন আমি ক্লাসে বলছি যে ইন্টারনেট এইভাবে কাজ করে, স্যাটেলাইট ইন্টারনেট এইভাবে কাজ করে। এখন আমার কথার উপর যে অতটুকুই জানবো আমি, তা তো না। আপনি স্যাটেলাইটের উপর আমি তো বলছিলাম, আপনাদেরকে মনে হয় বলছিলাম 5টা ভিডিও দেখতে, গত ক্লাসে বলছেন 20টা ভিডিও দেখতে। আপনি জানতে থাকেন না, অসুবিধা কি? আপনি যখন জানতে পারবেন তখনই হচ্ছে আপনি এইটার মানে আগ্রহটা সৃষ্টি হবে, যে ওকে আপনার কথা বলার দেখবেন যে একজন মানে একটা গ্রুপের মধ্যে আপনি বসছেন, আপনি যখন যাবেন আপনার কথার লেভেলটা শুরু হবে এইখান থেকে। যারা দেখবেন যে আলাপ করতেছেন, আপনি যখন কথা বলা শুরু করবেন যে না, স্যাটেলাইট ইন্টারনেট মানে এইটা আর ট্রেডিশনাল ইন্টারনেট মানে এইটা, তখন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন এখন আমি যে গত ক্লাসে একটা বিষয় বলতেছিলাম যে স্যাটেলাইট ইন্টারনেট বাসাবাড়ির জন্য না, আমি সারা পৃথিবীর এক্সাম্পলটাই দিচ্ছিলাম যে স্যাটেলাইট ইন্টারনেট প্রায় মোর দেন 100 কান্ট্রিসে এটা অ্যাভেলেবল আছে, এবং ভালো ভালো কান্ট্রিতে 4টা-5টা করে স্যাটেলাইট আছে। ইউএসএতে 5টা স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার আছে, অস্ট্রেলিয়াতে 3টার উপর আছে। এরকম ভালো ভালো দেশে অনেকগুলো করেছে, জাপানে মনে হয় 2টা আছে।
তো কথা হচ্ছে যে ইউজার কারা, ইউজার কিন্তু হোম ইউজার খুব বেশি না, কমও না। ওই দেশে মান্থলি 50-60 হাজার টাকা মানে বাংলাদেশি টাকায় দেওয়া খুব বেশি কঠিন কাজ না ওদের জন্য ডলারে কনভার্ট করলে, বাট হয়তো আমরা পারবো না। কারণ আপনার স্যাটেলাইটের যে বলতেছিলাম লাস্ট ক্লাসে যে যে রিসিভারটা থাকে, মানে আপনার যে ওয়াইফাই, সেটাই যে বর্তমানে যে বাসাবাড়ির টিপি লিঙ্ক ডি-লিঙ্কের ছোটো ছোটো ওয়াইফাইগুলো ইউজ করেন, এগুলো দিয়ে হবে না। আপনি স্টারলিংক ইউজ করলে স্টারলিংকের ওয়াইফাই কিনতে হবে আপনাকে, এটা বারান্দার কাছাকাছি রেখে দিতে হবে, রিসিভ করবে সে। বারান্দায় রাখেন বা একটু ভিতরে রাখেন, সেটা ইটস আপ টু ইউ, বাট সে তার একটা রিসিভার লাগবে। এই রিসিভারটা বা ওয়াইফাইটা দাম হচ্ছে ইউএসএতেও যা বাংলাদেশেও তা, মানে এটা বাংলাদেশের জন্য যদি 5% ডিসকাউন্টও দিয়ে দেয় তাহলেও এটার দাম 40,000 টাকা থাকবে। আর ইন্টারনেট যেটা, ওরা তো নর্মালি 200 MBর নিচে ইন্টারনেট দেয় না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, পুরো ক্লাস রিভিউ করা সম্ভব না, ভিডিওটা দিয়ে দিব। বাংলাদেশের মতো 20 MB 30 MBর যে নেট বা 40 MBর নেট, 10 MB নেট, এগুলো নেট ওয়ার্ল্ডে দেয় না সাধারণত। ওয়ার্ল্ডের ইন্টারনেট সিস্টেম 100% সেম। আপনার বাসায় যেভাবে কানেকশন দিয়ে গেছে, ইউএসএর সবচেয়ে অত্যাধুনিক জায়গায় সেইভাবেই কানেকশন দিয়ে গেছে, এইটার কোনো মানে চেঞ্জ নাই, ইন্টারনেট সব জায়গায় সেম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ছোট ছোট প্যাকেজে দিবে না, ও তো আপনারা দিবে মিনিমাম 200 Mbps। তো 200 Mbps এর দাম যা হবার তাই হবে, সেটা 15,000 থেকে 20,000-এর নিচে হওয়ার কোনো সুযোগ নাই। সব মিলে আপনি নিশ্চয়ই মাসে 15,000 টাকা খরচ করবেন, আপনি মাসে সর্বোচ্চ 1,000 টাকা খরচ করতে পারেন ইন্টারনেটের পিছনে। বাট এইটা আপনাকে চিন্তা করে স্টারলিংকটা আসতেছে না, স্টারলিংকটা আসতেছে দেশের কথা চিন্তা করে, যে আমি প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাব। আমি 30-40টা যদি এরকম রিসিভার বা ওয়াইফাই স্টারলিংকের দিয়ে দিই, তাহলে পুরো গ্রাম কাভার করবে, পুরো গ্রামে ইন্টারনেট পাবে, যেটা একটা অসাধারণ বিষয় হবে। গ্রামে বসে শহরের পড়াশোনাগুলো অনলাইনে করতে পারবে। আরও অনেকগুলো দিক আছে, আমরা বাংলাদেশে নিয়ে বাংলাদেশে এটার হোস্ট হিসাবে আমি পার্শ্ববর্তী দেশগুলো আমরা সেল করব। ভুটান যেখানে নাই, নেপাল, আমরা হোস্ট হিসেবে স্টারলিংকের ইন্টারনেট আমরা সেল করব। অনেক ধরনের বেনিফিট আছে, খালি বাসা বাড়িতে আনতে হবে এমন কোনো কথা। আজকে ইন্টারনেট নিয়ে আলোচনা করব না। আরও একটা জিনিস বলছিলাম গত ক্লাসে, যে সারা পৃথিবীর ইন্টারনেট কিভাবে কাজ করে, হাউ ইন্টারনেট ওয়ার্কস। তো সারা পৃথিবীতে ফাইবার টানা আছে, সমুদ্রের নিচে দিয়ে হোক উপরে দিয়ে হোক। সমুদ্রের নিচে দিয়ে হলে সেটাকে বলা হয় সাবমেরিন কেবল, আর উপরে যখনই ওঠে সেটা আপস্ট্রিম হয়ে যায়। তো এই ফাইবারটা সারা পৃথিবীব্যাপী বিছানো আছে। টিয়ার 1 কোম্পানি যারা, তারা সারা পৃথিবীতে ফাইবার বিছায় রাখছে। এই ফাইবারটা মানে একদম সিম্পলি যদি বলি যে আপনার পিসি থেকে আপনি ইন্টারনেট কিভাবে পাচ্ছেন, কিছুই না, আপনার পিসির একটা কেবল, যা সিম্পলি চিন্তা করেন, আপনার পিসির একটা কেবল ইউএসএর আরেকটা পিসি, যে পিসিতে ফেসবুক আছে ওইটার সাথে জোড়া দেওয়া আছে। সিম্পলি চিন্তা করেন, এইভাবে সারা পৃথিবী কানেক্টেড, এর মধ্যে ব্যতিক্রম কিছু নেই। আপনার পিসিতে একটা ফাইবার আছে, সেই ফাইবার চলে গেছে ইউএসএতে, পুরো পৃথিবী ফাইবার দিয়ে কানেক্টেড। এখন আপনার মাথায় আসতে পারে, কই আমার পিসিতে ফাইবার নাই বা আমার মোবাইলে তো কোনো ফাইবার নাই, তাতে কী হয়েছে? আপনার পিসি যেখান থেকে কানেকশনটা আসছে, মেবি পাশের রুম থেকে আসছে বা আইএসপি দিয়ে গেছে, সে ফাইবার দিয়ে নিয়ে আসছে, ওই ফাইবার গিয়ে জোড়া লাগছে ওই আইএসপির অফিসে, ওই আইএসপি গিয়ে জোড়া লাগছে মহাখালীর যে আপস্ট্রিম কোম্পানি আছে সেখানে, ওই মহাখালী গিয়ে জোড়া লাগছে কক্সবাজারে যেখানে সাবমেরিন কেবল আসছে, ওই কক্সবাজারেরটা জোড়া লাগছে গিয়া ফ্রান্সে, কারণ ওই সাবমেরিন কেবল ফ্রান্স পর্যন্ত চলে গেছে। আমি দেখাইছি গত দিনের ভিডিওতে, আপনারা দেখেন। তো মোট কথা, সারা পৃথিবী ফাইবার দিয়ে কানেক্টেড। একটা টিয়ার 1 থাকে যারা সমুদ্র পর্যন্ত নিয়ে আসে, মানে দেশের বর্ডার পর্যন্ত নিয়ে আসে। আর টিয়ার 2 যারা, তারা হচ্ছে ওই দেশব্যাপী, মানে দেশের ভিতরে এক প্রান্ত থেকে, লাইক বাংলাদেশ যদি বলি পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত ওরা ফাইবার টেনে রাখে। এরা আবার বাসায় বাসায় কানেকশন দিবে না, কারণ তারা টিয়ার 2, তাদের বাসায় বাসায় কানেকশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা ন্যাশন ওয়াইড ব্যাকবোন প্রোভাইড করছে। সামিট, ফাইবার এটম, বিটিসিএল, হ্যাঁ, ম্যাঙ্গো, এরকম বেশ কিছু কোম্পানি আছে বড় বড়, সারা বাংলাদেশে ফাইবার টেনে রাখছে। টানার পরে এবার টিয়ার 3 যাদের সাথে আমরা কথা বলি, নর্মাল হোম ইউজাররা বা অফিস ইউজাররা যাদের সঙ্গে কথা বলি, তারা হচ্ছে এলাকা ভিত্তিক ভাগ করে নিছে, যে এই এলাকায় আমরা 30 জন থাকবো, কথার কথা। তো তাদের কাজ কি, যে রাস্তা দিয়ে তো ধরেন টিয়ার 2 অলরেডি কেবল টেনে গেছে, তারা ওইখানে কোর জোড়া দিবে,
তাদের যে পপ আছে টিয়ার টুর একটা করে পপ থাকে, এই অফিসেও আছে, আমি দেখাই দিছি, আজকে আবার দেখাবো। এই অফিসেও ম্যাঙ্গোর একটা পপ আছে ওই জায়গায়, একটা ছোট্ট র্যাকের মধ্যে। তো ও কি করবে, ওইখান থেকে জাস্ট জোড়া দিবে, জোড়া দিয়ে আপনার বাসা কোথায় 2 কিলোমিটার দূরে, এই 2 কিলোমিটার ওই আইএসপি টেনে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, সে 2 কিলো টানলো, এই কেবলটা আসলো কই থেকে? এই কেবলটা তো কক্সবাজার থেকে আসছে, আর কক্সবাজার দিয়ে, কক্সবাজারের কুয়াকাটা দিয়ে বাংলাদেশের 4টা লিঙ্ক ঢুকছে, যে লিঙ্কগুলো একটা আসছে ফ্রান্স থেকে, একটা আসছে অস্ট্রেলিয়া থেকে, এরকম দূর দূরান্ত থেকে আসছে। হ্যাঁ, এখন বলতে পারেন যে ফ্রান্সের থেকে আসছে, ইউএসএর থেকে তো আসে না, তাহলে ইউএসএ কিভাবে পাচ্ছি? ওই ইউএসএরটা এসে আবার ফ্রান্সের সাথে জোরে লাগছে, ঘুরে ফিরে সবাই কানেক্টেড আমরা, ঠিক আছে? তো সাবমেরিনের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আসলে ইন্টারনেট কিভাবে কাজ করে। তো এটার উপর 2টা ভিডিও আছে, আর আমার নিজের পুরো ক্লাসেরও ভিডিও আছে, আমি দিয়ে দিব, একটু গ্রুপে নক দিয়ে। এটার উপর আসলে বিগত 2 দিন টানা ক্লাস করানো হয়েছে, আজকে আর এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। আজকে আমরা নেটওয়ার্কের উপর আরও একটা ক্লাস করব, বাট আজকে অন্য একটা টপিকস, সেটা হচ্ছে আমাদের 3rd টপিকস, 3 নাম্বার টপিকস, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস, মানে এটা যে কতটা গুরুত্বপূর্ণ, মানে আপনারা যেখানে জাস্ট সাইবার সিকিউরিটি ওয়ার্ডটার সাথে পরিচিত হবেন, সেখানে এই জায়গাটায় আমি একটা কথা কিন্তু ক্লিয়ার করি যে ইন্টারনেটে বাংলাদেশ পিছায় নাই। মানে ইন্টারনেট বাংলাদেশেও যেই টেকনোলজি ইউজ করা হয় ইউএসএতেও সেম। বাট যদি সিকিউরিটির কথা বলি, যে সাইবার সিকিউরিটিতে আমাদের টেকনোলজি আছে, বাট আমাদের মানে মাস পিপলের নলেজের কথা বলতেছি, যে এই জায়গায় যে আমাদের যে নলেজটা আছে, সেই নলেজটা আমরা হয়তো প্রায় 20 বছর পিছায় আছি ভালো কোনো কান্ট্রি থেকে, ঠিক আছে? এজ এ হোম ইউজার বলেন বা এজ এ অফিস ইউজার বলেন বা যাই বলেন না কেন, আমরা পিছিয়ে আছি, এই জায়গাটায় পিছিয়ে আছি। অন্তত এটা একটা গুড পয়েন্ট যে আপনারা অন্তত কোর্স করে নিজের টাকা খরচ করে শিখতে চাচ্ছেন যে জিনিসটা কি, জগৎটা কি হচ্ছে, ঠিক আছে? কিন্তু এ প্লাসে যে সব কিছু শিখবেন তা না, বাট আমি চেষ্টা করবো এটার উপর 2টা ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ওভারঅল ধারণা দিতে, যে আসলে কি হয়, কিভাবে অ্যাটাকগুলো হয় এবং জিনিসগুলো কি। খুব বেশি যে থিওরিটিক্যাল প্যাচাল পর্ব, বিষয়টা এরকম না। আচ্ছা, একটা মিনিট, আমি একটু লগ আউট করে এটা ভুলে যাই। আচ্ছা, তো আমরা অনলাইনে যারা আছেন, গত ক্লাসের কেউ আছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। আমার কথা শুনতে পাচ্ছেন আমানুল্লাহ ভাই এবং সামি ভাই? আচ্ছা, কোনো আরেকজন আছেন, স্যাম আশেক ভাই, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, স্যাম, আচ্ছা স্যাম, হ্যাঁ, আচ্ছা। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম যে সাইবার সিকিউরিটির বিষয়টা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যারা অনলাইনে আছেন তারা বললেন, কোশ্চেন করতে পারেন, কারণ কোশ্চেন করার কোনো আপত্তি নেই। কোশ্চেন লাস্টে করলে ভালো হয়, বাট মাঝখানেও যদি কোনো হঠাৎ কোনো কিছু জানার ইচ্ছা হয়, ইউ ক্যান আস্ক। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, তো আমি কথা আর বাড়াচ্ছি না। বাট এন্দরজাতে আসলে গল্পগুলোই মনে থাকবে, কিছুই মনে থাকবে না আপনাদের, কোনো কমান্ডও মনে থাকবে না, কিছুই মনে থাকবে না। আমি জীবনে বহু কোর্স করছি, আমার কিছুই মনে নেই। ওই পরে যখন বিপদে পড়ি তখন আবার লাগে, রাইট? তো এখন আমি একটু মানে আইডিয়া নিতে চাচ্ছি, যে বলেন নাহিয়ান, সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনার আইডিয়া নেই? আপনি আগের দিনও বলছেন নেটওয়ার্ক সম্বন্ধে আপনার আইডিয়া নাই। আপনি একদম লেটেস্ট যুগের ছেলে পেলে, আপনার তো সারাদিন ঘাটাঘাটি করার কথা সাইবার সিকিউরিটি নিয়ে। আচ্ছা, যাই হোক, দরজা লাগান না বাসায় ঘুমানোর আগে? কেন লাগান? রাইট। তো এটা নেটওয়ার্কিং এর ভাষায় এটারে এমনিতে আর ওয়াল দেওয়া হয় তো বাসায়, তাই না? ওয়াল দেওয়া হয়। তো এই যে এই ডোর, কথাগুলো জাস্ট মনে রাখেন, এই ওয়ার্ডগুলো আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডোর, দরজা মানে ডোর। সাইবার সিকিউরিটিতে ব্যাকডোর একটা কথা আছে, ব্যাকডোর অ্যাটাক কেন আসছে, কিভাবে আসছে, আপনারা জাস্ট গল্প আকারে মনে রাখেন। ওয়াল, তাই না? ঘিরে দিই আমরা বাসা, রুম, তাই না?
যাতে কেউ না আসতে পারে, প্রাইভেসিতে আঘাত না করতে পারে, প্রাইভেসির জন্য বেসিক্যালি। তো নেটওয়ার্ক সাইবার সিকিউরিটিতে একটা শব্দ আছে, মনে রাখবেন, ফায়ারওয়াল। উইন্ডোজেও আছে কিন্তু, মানে এটার সাথে পরিচিত থাকা উচিত আপনাদের। এই যে এখানে যদি লিখি ফায়ার লিখতেই এই যে ফায়ারওয়াল শব্দটা বহুল পরিচিত। এটা তো 20 বছর আগের একটা শব্দ যারা উইন্ডোজ ইউজ করে। ফায়ারওয়াল ঘটনায় কিন্তু সেম, জাস্ট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে? আচ্ছা, মানে এরকম কিছু ওয়ার্ড দিয়ে আপনাদের মনে রাখতে হবে, কিছু ওয়ার্ড, মানে নিজেরকে জ্ঞানী প্রমাণ করার জন্য ইউ হ্যাভ টু লার্ন সাম ওয়ার্ড। এটার ভিতরটাও ঢুকতে হবে আপনাদেরকে। আপনার ব্যাকগ্রাউন্ড কি? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার রাইহান, আমি আপনার এই কম্পিউটার হার্ডওয়্যার শেখার জন্য কোর্স করতে। আচ্ছা, হার্ডওয়্যার। আচ্ছা আচ্ছা, এমনি পড়াশোনা হচ্ছে অনার্স 2 এর দ্বিতীয় বর্ষে। গুড, ভেরি গুড। আচ্ছা, তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে আমি কোনো মানে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই যে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাজ এ স্মার্ট ইউজার সেফলি সার্ফিং বা ব্রাউজিং করার জন্য সাইবার সিকিউরিটি নলেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুধু একটা আইডিয়া মানে অ্যাডভাইস দিবা আমার সাইড থেকে, যে প্রতিটা ক্লিক করার আগে একটু বুঝে করেন। এটা এই জন্য বলতেছি যে মোস্ট অফ দ্য ভাইরাস এফেক্টিভ হয় ক্লিক করার পরে। সবাই না, মানে হ্যাকার অনেকভাবেই করতে পারে, বাট মোস্ট অফ দ্য ভাইরাসেস আপনি ক্লিক করার পরে আপনার কাছে কন্ট্রোল আস্তে আস্তে নিয়ে নিবে। সো থিঙ্ক বিফোর ইউ ক্লিক। এটা কেন বলতেছি এটাও আছে আমার এখানে, বাট এইটুক মাথায় রাখেন। এটা মানে একই কথা আমি বারবার বলবো যাতে আপনাদের মনে থাকে যে আমরা তো ব্রাউজারে যাই, লিঙ্ক আসলেই ক্লিক করে দিই। হঠাৎ ধরেন ওই দিন আমার কাছে হোয়াটসঅ্যাপে, মানে এগুলো এত রিসেন্ট, মানে রিসেন্ট গল্পই বলা উচিত, আমার কাছে আমার এক এক্স কলিগ সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে এই ওয়েবসাইটে আপনার ছবি আছে, একদম রিসেন্ট 2 দিন আগে, এবং দেখলাম যে টানা 2 দিন দিছে। আমি ড্যাম শিওর ওই মানে ভদ্রলোকের কোনো আইডিয়াও নাই যে ওনার হোয়াটসঅ্যাপ থেকে আমার কাছে এই মেসেজ আসতেছে। হ্যাঁ, তো ডেফিনেটলি আমি বুঝে গেছি যে এই লিঙ্কে ক্লিক করা যাবে না, কারণ এই লিঙ্কে ক্লিক করলে যেটা ফিশিং লিঙ্ক হইতে পারে। আচ্ছা, ওয়ার্ডগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়ার্ডের পিছনে একটা করে গল্প আছে। ডোর বলছি, তারপরে কি বললাম, ওয়াল বললাম, আর এখন যেটা বললাম ফিশিং লিঙ্ক। এগুলোর পিছনে একটা করে গল্প আছে, গল্পগুলো বলবো। তো ফিশিং লিঙ্ক, যে ফিশিং লিঙ্কে হ্যাঁ নিয়ে আসা রেকর্ড হচ্ছে, তাও নিয়ে আসা টপিকসগুলো লেখা থাকবে, রেকর্ড তো থাকবে না। আচ্ছা, 1 মিনিটের একটা ব্রেক। তাহলে এই ফাঁকে আমি একটু অনলাইনে যারা আছেন, আমানুল্লাহ আমান, আপনার সঙ্গে কি আমার কথা হয়েছে না? আপনি স্টুডেন্ট? আচ্ছা, এম এস সামি, আপনি কি স্টুডেন্ট? না স্যার, আমার আপাতত চাকরি করছেন। আচ্ছা, আর স্যাম? আচ্ছা আচ্ছা, ওই যে ফার্স্ট ক্লাসে আসছিল যে, আচ্ছা আচ্ছা, ফাইন, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, আচ্ছা, প্রতিটা ওয়ার্ডের একটা তো ওরকম লিঙ্ক আপনারা প্রচুর পাবেন। আমি বিগত 1 মাসে 2 ধরনের লিঙ্ক পাইছি। একটা হচ্ছে কি যে আমার এক স্যারের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, ওখান থেকে তার হোয়াটসঅ্যাপ থেকে সবার কাছে মেসেজ যাচ্ছে যে এই নাম্বারে দয়া করে অতি দ্রুত 15,000 টাকা পাঠান। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হয়েছে, তাই না? তো এটা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না, একটু অসতর্কতা হইলেই হইতে পারে। তো আপনার হোয়াটসঅ্যাপে মাস্ট, আমি যেটা বলবো যে সাথে সাথে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন। আর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে দেখা যায় কে কে কানেক্ট আছে, মানে কয়টা ডিভাইসের লিঙ্ক আছে। লাইক আমি আজকে যে দেখেন, আমি ক্লাস শুরুর আগেই আমার যে হোয়াটসঅ্যাপটা ছিল, আমি কিন্তু এই যে এখান থেকে একটু আগে লগ আউট করে দিছি। বাই চান্স আমি রেখে চলে গেলে অনেক কিছুই ঘটে যেতে পারবে। তো আপনার 2 ফ্যাক্টর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যদিও 2 ফ্যাক্টর বাইপাস অবশ্যই করা যায়। বার্ফ একটা সফটওয়্যার আছে, BURF, বার্ফ, এটা দিয়ে
ওটিপি এবং টু ফ্যাক্টর কোনো না ব্রেক করা যায়, এটা অহরহ করা যায়। কিন্তু কথা হলো যে অ্যাটলিস্ট মিনিমাম সিকিউরিটি আপনি পাবেন যদি টু ফ্যাক্টর অন করে রাখেন। সো অন করে রাখবেন, আর আপনার নিজের ফোন আর ল্যাপটপ বা পিসি ছাড়া অন্য কোনো ডিভাইস আপনি রাখবেন না। আর যখনই ফোন করে কেউ বলবে যে এইটা চাপেন ওইটা চাপেন, যেমন আমার স্যারেরটার ক্ষেত্রে বলছিল যে খুব ভালো একটা জায়গা থেকে তাকে ফোন দিছে, দিয়ে বলছে যে এটা এটা হয়েছে, তো উনি খুব ব্যস্ত, তো বলছে জাস্ট একটা দুইটা ওয়ার্ড চাপতে বলছে, একটা ওয়ার্ড মেবি উনি চাপছে, বাস বাকিটা থ্যাংক ইউ দিয়ে রেখে দিছে, তারপর থেকে মেসেজ যাচ্ছে, তো ওরা ক্লোন করে ফেলে আর কি। তো যাক, ওইদিকে যাচ্ছি না। তা আমার অ্যাডভাইসটা একটাই যে আপনারা প্রতিটা ক্লিক করার আগে চিন্তা করে করবেন। মানে একটা মানে বর্তমানে একটা লেটেস্ট ট্রেন্ড সাইবার সিকিউরিটিতে, সেটাকে বলা হয় জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেল। মানে জিরো ট্রাস্ট মানে বুঝেন? আপনি বলেন ভাই, জিরো ট্রাস্ট বলতে কি বোঝায়? কোনো বিশ্বাস নেই। কেউ এয়ারপোর্টে বিদেশ গেছেন? হ্যাঁ, এয়ারপোর্ট একটা জিরো ট্রাস্টের বেস্ট এক্সাম্পল। এটা একটা ছবি আছে। এই জিরো ট্রাস্টের যে টেকনোলজিটা, আপনাদের এই টেকনোলজি নিয়ে জীবনে চলতে হবে। জিরো ট্রাস্ট আর্কিটেকচার বা সিকিউরিটি, এটা একটা ট্রেন্ড। হ্যাঁ, এই যে জিরো ট্রাস্টের উপর প্রচুর পাবেন। মানে নেটওয়ার্কে বলা হয়েছে যে কাউরে বিলিভ করেন না। আপনার মানে রিলেটিভ অমুক স্যার পাঠাইছে, তমুক ভাই পাঠাইছে, তো ওপেন করতেই হবে। ভাই থামেন, ক্লিক করার আগে কে পাঠাইছে সেটা না দেখা কি পাঠাইছে এবং কোন লিঙ্ক থেকে আসছে এবং আদৌ কি এই লিঙ্ক থেকে আসতে পারে কিনা, এটা একটু চিন্তা করেন। কারণ একবার যখন ক্লিক করে ফেলবেন, হ্যাঁ, তখন কিন্তু আর কিছু করার থাকবে না আপনার। এমন না যে সাথে সাথে কোনো অ্যাকশন হবে, ও অ্যাকশন নিবে 6 মাস পরে, আপনার সমস্যা আছে, বা কোনো অ্যাকশন নিবেই না। জাস্ট ও অবজার্ভ করবে কোন দিন ক্রেডিট কার্ডের পিন দিচ্ছেন, কোন দিন পাসওয়ার্ডটা সেভ করতেছেন, ও অবজার্ভ করবে, কিন্তু দিয়েন না। সো আমরা একটা জিনিস বলি যে এখানে জিরো ট্রাস্ট। আমরা অনেক সময় করি কি, অফিস থেকে দিছে তাড়াতাড়ি ওপেন করো। যেমন আমার আরও একটা রিয়েল লাইফের স্টোরি বলি। আমি এর আগে একটা ডিফেন্সে ছিলাম, বাহিনীতে। তো এখানে ওই বিভিন্ন বদলির চিঠি যাইতো। তো বদলির চিঠিতে ওইখানে বদলির চিঠি মানে খুবই গুরুত্বপূর্ণ চিঠি, কোন স্যার কই বদলি হয়ে গেল, বা কোন সৈনিক কোন জায়গায় বদলি হয়ে গেল, কোন ব্যাটালিয়ন থেকে কোন ব্যাটালিয়ন চলে গেল, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে এটা দিলে ওপেন করবেই, এটা পৃথিবীর কেউ নাই যে ওপেন করবে না। তো ওরা ওপেন করতে গেলে একটা আইডি পাসওয়ার্ড চাই, ও আইডি পাসওয়ার্ড দিছে। আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে তো ডেফিনেটলি কিছু হয় না, দিস পেজ উইল নট ওপেন এরকম একটা মেসেজ দেখায়, শেষ করে দেয়। তো ওরা তখন কি করে, আমরা আইটিতে সিগনাসে প্রচুর ফোন আসে, যে ফোন আসতেছে আসতেছে যে স্যার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেও তো ফাইলটা ওপেন করতে পারলাম না, কি ফাইল পাঠাইলেন আপনি? প্রথম দিকে একটা দুটো ফোন পর্যন্ত তো আমরা আকাশ থেকে পড়ি যে কি বলতেছে, যে কোন ফাইল দিলাম আইডি পাসওয়ার্ড সহ। আমরা তো কোনো ফাইল দিই নাই। আসলে জিনিসটা যেটা হয়েছে, হ্যাকার একটা গুরুত্বপূর্ণ চিঠির মতো করে একটা ফিশিং লিঙ্ক দিছে, যেই লিঙ্কটা ক্লিক করলে ওর কাছে আইডি এবং পাসওয়ার্ড চাইছে, যেটা দেখতে আবার একদম ইমেলের যে পেজটা আছে, লগ ইন পেজ থাকে না প্রতিটা অফিসের, এরকম লগ ইন পেজের মতো। তো আইডি এবং পাসওয়ার্ড দিছে। তো দেওয়ার পরে যেটা হবার তাই হয়েছে, তার ইমেলটা হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়ে মানে হ্যাকারের কাছে রয়ে গেল তার আইডি পাসওয়ার্ড। এবার হ্যাকার তার ইমেল ব্যবহার করে আরও 10 জনের ইমেল দিবে, কারণ অফিসিয়াল ইমেল থেকে যখন ইমেলটা দিবে তখন এটার ভরসাটা আরও বেশি হয়। এখন কথা হইলো যে যারা ওয়ার্ড এক্সেল ব্যবহার করছেন জীবনে, সবাই করছেন, ওয়ার্ড এক্সেলে এমন কোনো সিস্টেম আছে যেখানে ইউজার নেম সেট করা যায়? কেউ বলতে পারবেন? অনলাইনে যারা আছেন, ওয়ার্ড এক্সেলে কি ইউজার নেম সেট করা যায়, নাকি শুধু পাসওয়ার্ড? এক্স্যাক্টলি, ইউজার নেম সেট করা যায় না, পাসওয়ার্ড সেট করা যায়। হ্যাঁ, ইউজার নেম সেট করতে গেলে তো এটা লগ ইন লাগবে, তো সফটওয়্যারই হয়ে গেল। তো এখন আমাদের ব্রেন এই জায়গাটায়, মানে হ্যাকারটা পলিটিক্সটাই খেলে এই জায়গাটায়। আমরা যদি একটু সচেতন হই যে ভাই পিডিএফ ওপেন করব, পাসওয়ার্ড চাইতে পারে, ইউজার নেম কেন চাবে? তো 99% লোক
এবং আমার ওখানে অনেক শিক্ষিত লোক, হাইলি কোয়ালিফাইড, এই ভুলটা তারা করে। এই অফিসেও করে, আগের অফিসেও করতো, যে এইটা খুব অফিসিয়াল সুন্দর একটা ডকুমেন্ট পাঠাইছে, ব্লার হয়ে আছে, যে ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে নিশ্চয়ই এটা ওপেন হয়ে যাবে। তো খুব দ্রুত ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম আমরা, দিয়ে কিছুই হলো না আসলে। তখন কী হবে, আইটির দোষ, আইটি ডিপার্টমেন্টে ফোন দাও, দিয়ে বলো যে ফাইলটা ওপেন হয় নাই। তো এখন আমাদের প্রশ্ন থাকে যে ভাই, এমন কোনো অফিস প্রোগ্রাম আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, যেখানে ইউজার নেম লাগে, আপনি কেন ইউজার নেমটা দিলেন, সাথে আবার পাসওয়ার্ডটাও দিছেন? ও তো হ্যাকড। আমার সাথে আলোচনা যতক্ষণে করতেছে ততক্ষণে ওর এখান থেকে 50,000 ইমেল চলে গেছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে? তো দিস ইজ ভেরি ডেঞ্জারাস, আপনার লাইফ হ্যাক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য লেটেস্ট ওয়ার্ল্ডে আসছে যে জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেল। এইটা আমরা এয়ারপোর্টের এক্সাম্পলটা দিয়ে লেম ইউজারদের আমরা বুঝাই যে একটা এয়ারপোর্টে আপনি যদি কখনো যান, দেখবেন যে এখানে আপনারে কেউ বিশ্বাস করতেছে না। আপনি এবার প্রাইম মিনিস্টার হন আর যাই হন না কেন, আপনাকে মাস্ট কতগুলো লেভেল, এই যে এখানে যতগুলো লেভেল আছে, এই লেভেলগুলো পাস হইতে হবে। মানে ভিআইপিদের জন্য একটু আলাদা বিষয় থাকে, বাট অ্যাটলিস্ট 2-3টা লেভেল অফ সিকিউরিটি থাকেই। হ্যাঁ, আপনার ফার্স্টে চেক ইন করতে হবে, ব্যাগেজ চেক করতে হবে, সিকিউরিটি করবে ইমিগ্রেশনের আগে। ওই যে দেখেন ভদ্রলোক লাল একটা কার্ড নিয়ে রাখছে, তার বোর্ডিং পাস, মানে ফার্স্টে তার বোর্ডিং পাস দিল, সেটা নিয়ে আবার গেল, এবার তারপরে তার বোর্ডিং পাসটা আবার চেক করবে। বোর্ডিং পাস তো তারাই দিল, তাও আবার চেক করবে। মানে ফাইনালি সব কিছু করে, কিন্তু এখানে আপনি যতই পকেটে রাইখা দিয়ে বলেন যে আমি কিন্তু অমুক নেতা, কোনো লাভ নাই। জিরো ট্রাস্ট, আমি চিনি না মানে চিনি না। এখানে বহু দেশের ভিআইপি ঘুরে বেড়াইতেছে, কিছুই আসা যায় না। তো নেটওয়ার্কে আমরা অত্যন্ত আবেগী জাতি, আবেগে হইলে চলবে না। হ্যাকাররা আপনাদের এইগুলা পছন্দ করে। হ্যাঁ, প্রতিটা জিনিস ক্লিক করার আগে, প্রতিটা স্টেপ দেওয়ার আগে আপনাদেরকে চিন্তা করে দিতে হবে, কারণ লাইফ যদি হ্যাক হয়ে যায় তো মহাবিপদ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, সাইবার সিকিউরিটির জন্য আপনাদের অনেকগুলো বিষয় আসলে জানতে হবে। এগুলো একটা হিউজ একটা জগৎ সাইবার সিকিউরিটি, যেখানে আপনি একটা হলো যে নিজের পার্সোনাল ডেটাগুলো প্রোটেকশন দেওয়া, এটার জন্য এক ধরনের জ্ঞান থাকা উচিত। এটার জন্য বেসিক্যালি ওইটাই যে প্রতিটা ক্লিক করার আগে একটু বুঝে নেওয়া। একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, একটু নিচে কমেন্ট দেওয়া থাকে যে লোকজন কি বলছে, রেটিংটা কত, একটু দেখে নেওয়া যে লোকজন কি ভালো বলছে না নিচে ফেক বলছে। হ্যাঁ, বিদেশিরা সত্যি কথা বলে দেয়, যাওয়ার আগে একটা কমেন্ট করা যায় যে ফেক, আর নাহলে বলে যায় যে এটা ভালো। তো একটু দেখে নেবেন যে প্লে স্টোরে গেলাম আর সফটওয়্যার ধূপধাপ নামালাম, গেম খেলা শুরু করলাম, গেমও খেলবেন, ও গেম খেলবে আপনার সাথে, আপনি টের পাবেন না। আপনার যে ক্যামেরাটা ব্যাকগ্রাউন্ডে অন হয়ে আছে, সেটাতে যে আপনার সব কিছু তথ্য নেওয়া হচ্ছে, আপনি এটা বুঝতে পারবেন। আপনারা এটা বুঝার কথা। কখনো কি খেয়াল করছেন যে ধরেন কালকে আপনি একটা পার্কে ঘুরতে গেছেন, পরের দিন গুগল আপনারে মেসেজ দিবে বা আপনার কাছে ওই রিলেটেড সমস্ত অ্যাড আসা শুরু হবে। যে আমি কি বুঝাইতে পারলাম কিনা কথাটা, লাইক কালকে আপনি ফ্যান্টাসি কিংডমে ঘুরতে গেছেন, পরের দিন আপনার কাছে দেখবেন ফ্যান্টাসি কিংডমের আশেপাশে যে হোটেলগুলো আছে বা কি কি ফ্যাসিলিটিস আছে আসা শুরু হবে। ও জানলো কেমনে আপনি ওইখানে গেছেন? বা ধরেন আপনি গুগলে সার্চ করছেন যে কথার কথা ডাটা অ্যানালাইসিস, পরের দিন দেখবেন ডাটা অ্যানালাইসিস টাইপের যত কোর্স আছে সব আসা শুরু হবে। আপনি দোলনা সার্চ করছেন, একটা দোলনা কিনতে মন চাইছে, আপনি পরের দিন দেখবেন দোলনার যত ভিডিও আছে ফেসবুকে আসা শুরু হয়েছে, গুগলে আসা শুরু হয়েছে, ইউটিউবে যাবেন সেখানেও আসা শুরু হয়েছে। কিভাবে শুরু হয়? আপনি প্রশ্ন করতে পারেন লোকেশন অন থাকে না? ভাই লোকেশন অন থাকে না, লোকেশন তো আমরা বন্ধ রাখি মোবাইলের চার্জের সাথে। এখন আর আপনার ডাটা নিতে লোকেশন লাগে না, ঠিক আছে? এই জিনিস আমি যে কথাটা বললাম, অনলাইনে যারা আছেন আমার কথাটা বুঝতে পারছেন? জি, ক্লিয়ার বুঝতে পারছি। সো হ্যাকাররা এই জিনিসগুলো যদি ওদের কাছে থাকে, হ্যাকারদের কাছে আছে। সো হ্যাকাররা জাস্ট অবজার্ভ করে। তো পার্সোনাল ডাটার জন্য এই জিনিসগুলো একটু চিন্তা করে করতে হবে। বিজনেস নেটওয়ার্ক সিকিউরিটি একটা বিশাল বিষয়, এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। আমি যদি একটু আইডিয়া দিই যে আপনার একটা স্ট্যান্ডার্ড, যে একটা অফিসের নেটওয়ার্ক কি ধরনের হয়। তো প্রথমে ধরেন আপনার
আইএসপি যে লাইনটা আসবে সেই লাইনটা ফায়ারওয়ালে যাওয়ার আগেই 2 ধরনের সিকিউরিটি তাকে পার হয়ে আসতে হবে, অ্যাটলিস্ট 2 ধরনের সিকিউরিটি। আচ্ছা, একটা ফোন আসছে, একটা সেকেন্ড। হ্যাঁ বলো। এই যে আমি ক্লাস। হ্যাঁ, তো ধরেন আমি মানে সিকিউরিটি কিন্তু 2 ধরনের হয়, মানে অ্যাটাক 2 ধরনের হয়। হ্যাঁ, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো আমি যদি ইয়ার কথা বলি আপনাকে, মানে প্যাসিভ অ্যাটাক বা ধরেন প্যাসিভ অ্যাক্টিভ বেশি কঠিন হয়ে গেলে আমি যদি বলি যে মানে অ্যাটাক ফ্রম আউটসাইডার, একদম আপনার অফিসে সে কোনোদিন আসেই নাই, সম্পূর্ণ বাইরে থেকে সে অ্যাটাক করবে, আপনার কোনো কিছুতে তার কোনো অ্যাক্সেসই নাই, সেটা যদি বলি অ্যাটাক ফ্রম আউটসাইডার, তাইলে এটা প্রোটেক্ট করার জন্য এক ধরনের নেটওয়ার্ক থাকে। আর অ্যাটাক ফ্রম ইনসাইডার, সে আপনার অফিসেরই একজন এমপ্লয়ি হইতে পারে, তার অফিস থেকে ভাইরাস ঢুকতেছে সেটাও হইতে পারে, বা সে ভাইরাস পুশ করে দিছে, এটাও যদি বলি যে অ্যাটাক ফ্রম ইনসাইডার। সবসময় 2টা দিকই সিকিউরিটি দেওয়া লাগে, ঠিক আছে। আমি জাস্ট একটা বিজনেস নেটওয়ার্কের ধারণা দিচ্ছি যে আমাদের মানে কি ধরনের সিকিউরিটি আমরা মেনটেন করি। তো ধরেন আউটসাইডার জন্য করার জন্য প্রথমেই তার একটা ডিডোস প্রোটেকশন থাকে। ডিডোস প্রোটেকশন আছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। মানে আপনারা দেখছেন তো, যারা ন্যাশনাল ইউনিভার্সিটির কেউ যদি থাকেন, যেদিন রেজাল্ট দেয় ওই দিন ওয়েবসাইট ডাউন হয়ে যায়, বা যে কোনো জায়গায় রেজাল্ট যেদিন দিবে ওই দিন ওয়েবসাইট ডাউন হয়ে যায়। এটা হলো ডেনিয়াল, মানে ডিনাই করা, মানে একটা সার্ভিসকে ডিনাই করে ফেলানো। একটা কমন অ্যাটাক হলো, ধরেন আপনি দারাজের মালিক, আপনি দারাজের ওয়েবসাইটটা চালান, আপনারা যদি আমি 7 দিন ডাউন করে রাখতে পারি তাহলে কিন্তু নতুন আরেকজনের জন্য সুবিধা হয়, তো সব কেনাকাটাগুলা বায়ারগুলা তার কাছে চলে যাবে। তো এটা একটা কমন অ্যাটাক। তো সবাই মোস্ট অফ দ্য কোম্পানি একটা ডিডোস প্রোটেকশন সবার উপর রাখে। হ্যাঁ যান, ঠিক আছে। ডিডোস প্রোটেকশনের পরেই ফায়ারওয়াল রাখে। এখনো কিন্তু রাউটার পর্যন্ত আসেই নাই, মানে সেই ইন্টারনেটের পর্যন্ত আসেই নাই, ঠিক আছে। অথবা এরপরে হইলো রাউটার রাখে, অথবা অনেকে রাউটার আগে রাখে তারপরে আবার রাখে। তো আমরা যেটা প্রেফার করি, উপরে একটা রাউটার থাকবে, নিচে আর একটা রাউটার থাকবে। এই রাউটারটা হবে সাপোজ, এটা ধরেন ফায়ারওয়ালটা হবে সাপোজ কথার কথা এটা হবে সিসকো ব্র্যান্ডের, পরেরটা আর সিসকো হবে না, পরেরটা অন্য ব্র্যান্ডের হবে, কারণ একই টাইপ ব্র্যান্ড হলে হ্যাকারের জন্য ইজি হয়ে যায়। এটা সাপোজ ফর্টিনেট নেন বা জুনিপার নেন বা পলো এলতো নেন, এগুলো ব্র্যান্ড আর কি, সিকিউরিটির ব্র্যান্ড, এটা কোম্পানির নাম বললাম। তো ফর্টিনেট নেন আপনি। এরপরে হচ্ছে আপনি সার্ভার দিবেন, আপনার মূল ডাটা কিন্তু সার্ভারে। ডেফিনেটলি এর আগে সুইচ আছে, সুইচে তো আর কোনো কিছু থাকে না। তো সার্ভারের আগে এইগুলো, এই যে ফায়ারওয়াল, তারপরে আপনার অ্যাটলিস্ট 2টা ফায়ারওয়াল, মোটামুটি একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে একদম এইটুকু ভালো একটা অফিসে রাখা হয়, আমি ইউজ করে আসছি। আবার এগুলোর ব্যাকআপও পাশে আরেকটা রেখে দেওয়া হয়, যে একটা সার্ভার ফেল হয়ে গেলে, সাপোজ আমার এই ফায়ারওয়ালটা যদি ফেল হয়ে যায়, আমার তো নেটওয়ার্ক কাজ করবে না, সাথে সাথে এই নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমি তো বন্ধ রাখতে পারবো না। তাহলে পাশের রেখে সেম আরেকটা ফায়ারওয়াল রেখে দিব, ও ডাউন হয়ে গেলে ওইটা আপ হয়ে যাবে, তখন ওইটা প্রাইমারি হয়ে যাবে, সে সেকেন্ডারি হয়ে যাবে। এবার আসেন, এটা তো হইলো বিজনেস নেটওয়ার্ক, বাট আপনি তো বিজনেস নেটওয়ার্কের সাথে কানেক্টেড নাও থাকতে পারেন, আপনি হোম ইউজার। হোম ইউজারের থেকে অফিসের যে নেটওয়ার্কটা, এটা আরেকটু স্ট্যান্ডার্ড হয়। কীরকম হয়? ইমেল ইউজ করে, তাহলে এখানে ইমেল ফিল্টার ইউজ করা হয়, মানে টেকনোলজিগুলোর কথা বলতেছি, যে আপনার এমন কোনো অফিস নেই যেখানে ইমেল ইউজ করে না। যাদের নিজস্ব ইমেল সিস্টেম আছে, যাদের নিজস্ব ইমেল সার্ভার ব্যবহার করে, তারা মাস্ট একটা ইমেল ফিল্টার ইউজ করে, নাহলে ইমেল ফিল্টার ইউজ না করলে তার ইউজাররা প্রতিদিন হ্যাক হবে, কারণ একটা অফিসে সবগুলো স্মার্ট ইউজার থাকা সম্ভব না। সো একটা ইমেল ফিল্টার বাধ্যতামূলক। এবার হলো একটা অ্যান্টিভাইরাস, একটা অ্যান্টিভাইরাস বাধ্যতামূলক। অ্যান্টিভাইরাসের যুগটা আসলে আস্তে আস্তে শেষ হয়ে আসছে। বর্তমানে ইডিআর, এক্সডিআর, এই জিনিসগুলো কিন্তু বর্তমানে চলে আসছে মার্কেটে, ঠিক আছে। এই জিনিসগুলো অ্যান্টিভাইরাসের সাথেই অ্যাড করা থাকে, বাট একটু দাম বেশি। আমরা যারা পড়াশোনা করব তারা শুধু অ্যান্টিভাইরাস তখন নিব না,
অ্যান্টিভাইরাস উইথ ইডিআর সার্ভিস নিব, সাথে আবার যে র্যানসামওয়্যার প্রোটেকশন দেয়। মানে আপনারা যদি ঘাটেন, আপনাদের একটু স্মার্ট হইতে হবে নর্মাল ইউজারদের জন্য। আমি যদি বলি যে অ্যান্টিভাইরাস, আমি নিজে যেটা ইউজ করি সেটাই দেখাই, অ্যান্টিভাইরাস উইথ ইডিআর, আমি বিট ডিফেন্ডারেরটা ইউজ করি, গ্র্যাভিটি জোন। অ্যান্টিভাইরাস উইথ ইডিআর আপনি পাবেন, বাট ইডিআর শব্দটাই যদি না জানেন তাহলে আপনি কই থেকে বাইর করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এক্সাম্পল খুঁজি। চ্যাট জিপিটিতে লেখা দরকার ছিল, লিখি চ্যাট জিপিটিতে লিখি। অনেক ব্র্যান্ডের আছে, মানে যেসব ব্র্যান্ড অ্যান্টিভাইরাস করে সবাই অ্যান্টিভাইরাস উইথ ইডিআর প্রোভাইড করে, কিন্তু আমরা জানি না বিধায় কিনি না। আমরা যদি দেই সে অনেকগুলাই দিবে। এত সময় লাগে। আচ্ছা, এখানে অনেকগুলো মডেল দিছে। হ্যাঁ, এখানে একটা দিছে সেন্টেলিয়ানো ইডিআর ফিচার। আচ্ছা, আমার কোশ্চেনটা মনে হয় বুঝে নাই পুরোপুরি। আমি যেটা ইউজ করি সেটাই দেখাই। সাপোজ বিট ডিফেন্ডার গ্র্যাভিটি জোন। হ্যাঁ, এইটা কিন্তু আপনারা যদি দেখেন, এটার মধ্যে ইডিআর সার্ভিসটাও আছে, আবার অ্যান্টিভাইরাসের সার্ভিসটাও আছে। কোনো একটা জায়গায় খুঁজলে এখানে ইডিআর লেখাটা পাওয়ার কথা। আমরা ইউজ করি বিজনেস সিকিউরিটি। এটা তো আপনারা যখন অ্যান্টিভাইরাস নেবেন অফিসের জন্য, যে র্যানসামওয়্যারের প্রোটেকশনটা আছে, র্যানসামওয়্যার কি এটা একটু বলতে হবে আপনাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু লেখা রাখি টপিকসগুলো। আচ্ছা, তো যাই হোক, ইডিআর আসছে মার্কেটে, এক্সডিআর আসছে, ঠিক আছে? ইডিআর এই যে রেসপন্স ইডিআর, এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, মানে হলো ইডিআর এর মানে মেইন অ্যাব্রিভিয়েশন হলো এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, মানে ইডিআর। তো বিট ডিফেন্ডারের এই যে এই ভার্সনটা, এইটা একটা অ্যান্টিভাইরাস প্লাস ইডিআর প্লাস সে র্যানসামওয়্যারও প্রোটেক্ট করে। র্যানসামওয়্যার কি নাম শুনছেন কখনো? অনলাইনে যারা আছেন কেউ র্যানসামওয়্যারের নাম শুনছেন? জি জি, নাম শুনেছি। এটা বাইরে আছে যে অনলাইনে ফোল্ডার ফাইল নষ্ট করে ফেলে দিয়েছিল। কতটুকু জানেন বলেন তো, কতটা ভয়ঙ্কর হইতে পারে? তো সব ফাইলে কম্পিউটার যা আছে সবই দেখে যতদূর দেখছি ফাইলগুলো সবই নষ্ট করে ফেলে। পরে এটা হ্যাকার টাকা দাবি করে, টাকা দাবি করলে পরে টাকা দিলে পরে আবার এটা তারা আবার ঠিক করে দেয়। এক্স্যাক্টলি, খুব সিম্পল। উনি যেটা বলছে এক্স্যাক্টলি এটাই। মানে আপনাদের বোঝার জন্য আর একটু যদি ডিটেলসে বলি, আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটারে ভেরিয়াস ফরম্যাটের ফাইল আছে না? ওয়ার্ড আছে, পিডিএফ আছে, মিউজিক আছে, হ্যাঁ, পাওয়ার পয়েন্ট আছে। ও যে কোনো একটা ফরম্যাটে নিয়ে যাবে, আজগুবি টাইপের কোনো ফরম্যাট, যে সামথিং লাইক XYZ, মানে এই ফরম্যাট আপনি কোনো কিছুতে ওপেন করতে পারবেন না। আমার কলিগের র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছিল, তো আমরা দেখছি যে ছড়াই না, একটা ল্যাপটপেই হয়, এটা ছড়াই কম, মানে যারে ধরে তারই ধরে, ঠিক আছে? তো ও হচ্ছে দেখলাম, আমরা বুঝতেছি না, মানে ফাইল ওপেন হচ্ছে না। আমরা তো আর সব ফাইল ওপেন করে দেখতেছি না, একটা একটা করে দেখতেছি। আচ্ছা, আজগুবি টাইপের একটা ফরম্যাট, এমন একটা ফরম্যাট যে গুগলেও চিনে না, কারণ এরকম কোনো ফরম্যাট নাই আসলে। ও বেসিক্যালি ওর নিজস্ব একটা ফরম্যাটে সে আপনাকে নিয়ে চলে গেছে। কোনো ফাইলই আপনি ওপেন করতে পারবেন না, মানে ল্যাপটপে যা আছে শেষ। এখন ধরেন আপনার ভাগ্য খুব ভালো যদি থাকে, সে ওইখানে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে বা ওপেন করতে গেলে সে টাকা চাইতে পারে। মোস্ট অফ দ্য টাইম সেটা আবার বিটকয়েনে চায়। বিটকয়েন বাংলাদেশে স্বীকৃত না, মানে মোট কথা আপনি গেছেন, ইউ আর ডেড। হ্যাঁ, তো দু একজন পাইছি যারা 20-30 হাজার টাকা দিয়ে মানে বিটকয়েনে কনভার্ট করে
বা ওখানে লোকাল এজেন্টের মাধ্যমে কোনো একভাবে তারে টাকা দিছে, সে এটাকে বিটকয়েনে কনভার্ট করে তাদের কাছে দিয়ে দিছে। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সিতে টাকা চায়, কারণ ক্রিপ্টোকারেন্সিতে যদি না চায় তাহলে তো আপনি তারা ট্র্যাক করে ফেলবেন যে বিকাশ দিছে, ও তো জীবনও বিকাশে টাকা নিবে না। বিকাশ দিলে তো পরের দিনকে পুলিশ তারে ধরে ফেলবে, ও কোনো ব্যাংকে টাকা নিবে না। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির ধারণা আছে কিনা জানি না, এগুলোর কোনো মানে ট্রেস থাকে না, ট্রেসলেস, কোনো ট্র্যাক থাকবে না, কোনো অডিট ট্রেল থাকবে না, মানে আপনার কোনো ব্যাংকিং ইনফরমেশনই নাই, ব্যাংকই নেই। স্যার একটা সফটওয়্যার আছে পাইনামি, পাই ওই সফটওয়্যারে যে আপনার বিটকয়েন জমা, হ্যাঁ বিটকয়েন এটা জমা, সত্য? হ্যাঁ সত্য। বিটকয়েন বর্তমান ওয়ার্ল্ডের খুব জনপ্রিয় ব্যবসা, এগুলা খুবই জনপ্রিয়। বাংলাদেশের বহু লোক বিটকয়েনের ব্যবসা করে, বাইন্যান্স, বিটকয়েন মানে ক্রিপ্টোকারেন্সি স্যার ব্যবসা এক্সাম্পল করে। আমার এই অনেক বিটকয়েন জমা হলো, তা আমি ওইটা উইন্ডো করবো কিভাবে? এখন করা যায়, এখন করা যায়? অনেক বেশি টাকা হয়ে গেলে দেশের বাইরে থেকে করে নিয়ে আসবেন, চায়নাতে ডাইরেক্ট করতে দেয়। আর বাংলাদেশেও অনেক এজেন্ট আছে, ওরা আপনাকে টাকায় কনভার্ট করে দিবে, মানে বিটকয়েন তারা কিনে নিবে। বেসিক্যালি যেটা হয়, ধরেন কথার কথা, ও বিটকয়েনের ব্যবসা করে, আপনি বিটকয়েনগুলো তারে দিয়ে দিলেন, ও টাকা আপনাদের দিয়ে দিল। এটা বাংলাদেশে বেশি হয়। হ্যাঁ, আর আরেকটা হইলো যে অনেক বেশি টাকা হইলে এখন বিটকয়েন ভাঙানো যায়, বাংলাদেশেই ভাঙানো যায়। আর দ্বিতীয় হলো যে অনেকেই দেশের বাইরে গিয়ে সিঙ্গাপুর, চায়নায় গিয়ে ভাঙায় নিয়ে আসে। যদি অনেক কোটি কোটি টাকার ব্যাপার হয় তাহলে এবার ধরা পড়ে যাবে। এটা অনেকেই ব্যবসা করে, কারণ এই ব্যবসাটা দুর্নীতি, ব্যবসাটা ভালো। কারণ হইলো যে ধরেন আপনি এখন গার্মেন্টস ব্যবসায় কোটি কোটি, হাজার কোটি টাকার ব্যবসা করতেছেন, তো এখন হাজার কোটি টাকার ট্যাক্স তো আপনি দিতে রাজি না। তো আপনি যেটা করবেন, হাজার কোটি টাকা দিয়ে আপনি বিটকয়েন কিনবেন। তো বিটকয়েন কিনা ফেললে বাংলাদেশ সরকার বিটকয়েন যেহেতু এটা নিষিদ্ধ, তাই এর উপর কোনো ট্যাক্সও নাই, ভ্যাটও নাই, কোনো ট্রেসও নাই। আর বিটকয়েন যে করতেছে তার কোনো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন থাকে না, মানে এটা একটা অদ্ভুত জিনিস, কোনো ব্যাংকিং ইনফরমেশন নাই তার, জাস্ট বিটকয়েনই জমা হবে তার ওই অ্যাকাউন্টে, এবং অ্যাকাউন্ট অত্যন্ত সিকিউর, খুবই হাই টেকনোলজি, মানে খুলতে গেলে বুঝবেন, বুঝছেন না, খুব সিকিউর জিনিস। হ্যাঁ, বিটকয়েন লাভজনক, আমি শেয়ার করব, আপনি করতে পারেন, অসুবিধা নেই, লাভজনক। হ্যাঁ সিকিউর, মানে এটা তো বিটকয়েনের অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, মানে এক সময় পৃথিবীতে আর টাকা থাকবে না, বিটকয়েনই থাকবে। হ্যাঁ, কারণ এইটা ডিজিটাল কারেন্সি, আপনার টাকা হাতে নিয়ে ঘুরে বেড়ানোটা, বিদেশে তো অনেক জায়গায় কিন্তু টাকা কেউ হাতে নিয়ে ঘুরে বেড়ায় না, সবই অটোমেটেড। হ্যাঁ, ইউএসএ তো সেম। হ্যাঁ, ইউএসএ তে অনেকেই আছে যে লাস্ট কবে টাকা হাতাইছে মনেই নাই। এমনকি একটা দেখছি, ওনার শরীরে যে ওই আঙ্গুলে টাচ করলে ওনার পেমেন্ট হয়ে যায়, এমন দেখলাম। এটা তো অনেক পুরা, আপনি হাইটা গেলে পেমেন্ট হচ্ছে। দেখলাম অনেক জায়গার গাড়িতে আছে যে আপনার মানে গাড়ি নিয়ে চলে যাবেন, ও অটো স্ক্যান করে নিছে। আপনার যদি ওই মানে টাকা থাকে তাহলে আর সাউন্ড করবে না, টাকা না থাকলে একটা সাউন্ড হবে, বুঝবে যে এই গাড়ির ভিতরে যে আছে, বা এই গাড়ির মানে কি বলে বাংলাদেশের যে উপর দিয়ে গেলে ওটাকে টোল দেওয়াটা মানে দরকার আছে। সব জায়গায় আপনি যে ফিউয়েল নিতে গেছেন বা যে কোনো কিছু নিতে গেছেন, এত টাকা দিতে হবে নট নেসেসারি। আর আরও যদি সহজভাবে বলি, ইভেন আপনি মেট্রোতে যদি যান, কখনো খেয়াল করেন মেট্রো অনেক উন্নত আমাদের দেশের মেট্রো। আপনার ওই যে মেট্রোর যে পাস, এটা যে বের করে পাঞ্চ করতে হবে, এটা নট নেসেসারি। আপনি এটা মানি ব্যাগের ভিতরেও যদি রাখেন, একটা মোটা মানি ব্যাগের ভিতরে আপনি যদি হাইটা চলে যাবেন, তাও এটা পাঞ্চ হয়ে যাবে। হ্যাঁ, অনেকের মানি ব্যাগ যাদের অস্বাভাবিক মোটা বা অন্য টাইপের মানি ব্যাগ, তারা ওই মানি ব্যাগটাই ওটার উপরে ধরে দেখেন পাঞ্চ হয়ে যাবে, মানে কার্ড বের করে যে ওখানে সুন্দর করে ধরতে হবে নট নেসেসারি। টেকনোলজি অনেক আগাই গেছে, যাক ওইদিকে যাচ্ছি না। কি বলতে গিয়ে এত কিছু বললাম, ইডিয়া রাইট। আচ্ছা, তাহলে পরে হ্যাঁ, তাহলে একটা অফিসের ইনসাইডারদের আটকানোর জন্য, ইনসাইডার কারা, আপনি বাসার থেকে পেন ড্রাইভে একটা ফোল্ডার আনছেন, একটা ফাইল আনছেন, এই ফাইলে আপনার বাসার ল্যাপটপে ভাইরাস ছিল, ডেফিনেটলি পেন ড্রাইভে ওই ভাইরাসটা চলে আসছে। তাহলে পরে কি হবে, ওই ফাইলটা তো অফিসেও ঢুকে যাবে। অ্যান্টিভাইরাস যদি ধরতে পারে তাহলে তো আটকানো গেল, অ্যান্টিভাইরাস যদি ধরতে না পারে তাহলে তো এটা আস্তে আস্তে আপনার পিসি থেকে পাশের পিসিতে ছড়াইতে থাকবে, কারণ মেবি ফাইল শেয়ার করা আছে, ছড়াইতে থাকবে। তো এই জায়গাটাই অ্যান্টিভাইরাসটা
কাজ করে। আর ইডিআর হইলে সুবিধাটা কি, ওরা মানে জিরো ডে অ্যাটাক নিয়ে কাজ করতে পারে। জিরো ডে অ্যাটাক মানে যে অ্যাটাকটা এখনো জন্মই হয় নাই, কেউ চিনে না, ওর বিহেভিয়ারাল অ্যানালাইসিস করে ও চিন্তা করে যে এটার কি ব্লক করব নাকি করব না। হ্যাঁ, এই আর কি বিহেভিয়ারাল অ্যানালাইসিসটা ইডিআর বা এক্সডিআরটা করতে পারে। তাহলে আপনারা কিনলে ইমেল, আর ইমেল ফিল্টারটা হচ্ছে ইমেলের উপর একটা ফিল্টার রাখা হয়। যে ফিল্টার ছাঁকনি, ওই ছাঁকনির কাজই করে সে, যে প্রতিটি ইমেল আসলে সে চেক করবে যে ইমেলটা যে আসলো এটা কি কোনো মানে কে পাঠাইলো, প্রথম দেখবে। তারপরে দেখবে যে ভিতরে ম্যাটেরিয়ালস কি আছে, ভিতরে কি কোনো ভাইরাস আছে কিনা, কোনো লিঙ্ক আছে কিনা, লিঙ্ক থাকলে লিঙ্কটা কি অথেন্টিক কিনা। হ্যাঁ, তার একটা ফরেন্সিক টুলস থাকে যেগুলোর সন্দেহ হবে, যেমন ফর্টিনেটেরটারে বলে স্যান্ডবক্স, মানে তার একটা ফরেন্সিক ল্যাব আছে, স্যান্ডবক্স বলে ফর্টিনেটেরটা, স্যান্ডবক্স। সে এনে পাঠায় দিবে, এনে রেখে সে অ্যানালাইসিস করবে। এক ঘন্টার মতো আপনার ইমেল আটকায় রাখবে সে, তারপর যদি তার ভালো লাগে সে ছাড়বে, আর না ছাড়লেও এনে রেখে দিবে আপনার উপর। এবার আপনি গিয়ে দেখবেন যে পরিচিত কিনা, নিয়ে আসবেন, আর না হলে ওটা স্যান্ডবক্সে কোয়ারেন্টাইনে পড়ে থাকবে। তো এই হচ্ছে আউটসাইড এবং ইনসাইডারের বিষয়গুলো। দেন হচ্ছে ক্লাউড সেফটি, যে মানে এটা একটা আলাদা জগৎ। এটা আসলে মানে এটার ছোট ছোট পার্টের উপর মানুষ সারা জীবন পিএইচডি করতেছে। ঠিক আছে, তো ক্লাউড সেফটির ক্লাউড কি, তার আগে একটু বোঝার চেষ্টা করি। অনলাইনে যারা আছেন, ক্লাউড কি কেউ বলতে পারবেন? আমানুল্লাহ, আমান, সামি বা স্যাম কেউ বলতে পারবেন ক্লাউড কি? যাই আইডিয়া আছে জাস্ট আমরা শেয়ার করি ক্লাসটারে ইন্টারেক্টিভ করার জন্য। এটা আমি যতদূর জানি এটা অনলাইন মানে স্টোরেজ, আমরা যেমন গুগল ড্রাইভ ইউজ করি এরকম কিছু। এক্স্যাক্টলি, আপনি যেটা জানেন এটাই আমার মনে আমরা সবাই জানি, তাই না? কিন্তু বলতেছি না বললে হয় কি, অনলাইনের যারা তারা বোর ফিল করবেন, কথা বলা উচিত। তো আমান ভাই যেটা বলছে এক্স্যাক্টলি, যে আপনার নেটওয়ার্কের নাই বা আপনার নেটওয়ার্কেও থাকতে পারে, মানে আপনার পিসির বাইরে যে জায়গাটায় ডাটাটা রাখবেন সেটা আমার কাছে ক্লাউড। আপনারা সবাই গুগলে জিমেল ইউজ করেন, জিমেলে গুগল ফটোসে ছবি রাখেন, গুগল ড্রাইভে আপনারা ফাইল আপলোড করে রাখেন, মাইক্রোসফটের ওয়ান ড্রাইভে ফাইল আপলোড করে রাখেন, তাই না? এইটা আসলে ক্লাউডের একটা সুবিধা হচ্ছে কি, যে এনি টাইম ফ্রম এনি হোয়ার ফ্রম এনি ডিভাইস ইট ক্যান বি অ্যাক্সেসেবল। এটা অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? এরকম অ্যাক্সেসেবল যে আইটেমগুলো মূলত স্টোরেজ, এবং নট অনলি স্টোরেজ, এটা একটা সার্ভিস আর কি, সফটওয়্যার সার্ভিস, এটা আসলে ক্লাউড। ক্লাউডের এক্সাম্পল দিয়ে শেষ করে কিছু না, এনে জিমেল ইউজ করেন নাই বা ইয়াহু ইউজ করেন নাই এমন কেউ নাই, এটা একটা ক্লাউড সার্ভিস। তো এখন কথা হলো আপনি যে ক্লাউডে মানে কত প্রকার এগুলো কেমন কি আছে না? অবশ্যই আছে, পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড, আবার মাল্টি ক্লাউড, অনেক ধরনের প্রকারভেদ আছে। আবার এইগুলোর ভিতরে ভাগ বাটোরা আছে সার্ভিসের উপর, যে সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, IaaS ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এগুলো আছে। আবার এর মধ্যে আরও অনেকগুলো ছোটো ছোটো ক্যাটাগরি করা আছে। এখন কথা হলো যে সবই পড়তে হবে। আমি আর কি যেটা শুরুতেই বলছি, যে ধরেন আমি ক্লাউড শব্দটা বললাম, এবার ক্লাউডের উপরে আপনি 40টা ভিডিও দেখেন না, মানে দেখলে না জিনিসটা বুঝবেন। মানে হঠাৎ আপনার দেখা মনে হলো যে ভাই পড়াশোনা যা করছে ওকে, এবার আমি ক্লাউড ইঞ্জিনিয়ার হব। আপনি জানেন ক্লাউড ইঞ্জিনিয়ারের বেতন কত? USA তে $1,00,000 পায়। $1,00,000 মানে এটা খুব নর্মাল বিষয়, $1,00,000 USA তে। আর ক্লাউড ইঞ্জিনিয়ারের কথা বলতেছি, ইঞ্জিনিয়ার অনেক জুনিয়র পোস্ট। ক্লাউড আর্কিটেকচার যদি হন তাহলে ও $2,00,000 পাবে, বুঝছেন? মানে একটা জব হয়তো সে 6 ঘন্টা জব করে, US এর অনেক জবই কিন্তু 6-7 ঘন্টায় শেষ হয়ে যায়, মানে কিছু ওইখানে, কিছু আবার বাসায় যায় রাতের বেলা 2 ঘন্টা, খুবই মানে করে চলে। কারণ এই লাইনের লোকদেরকে ব্রেনে রেস্ট দেওয়া লাগে, সফটওয়্যার এবং এই টাইপের যারা। তো এখন ক্লাউড জিনিসটাই আপনি বুঝলেন না,
তা একসময় আফসোস করবেন যে এটা যদি আমি বুঝতাম জিনিসটা কি, তাহলে তো আমি ভাই এত কষ্ট না করে ক্লাউড ইঞ্জিনিয়ার হয়ে যাইতাম। হ্যাঁ, আমরা কিছু কমন জিনিস জানি খালি, যে সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আইটি, এর বাইরে অনেক কিছু আছে। ডেটা অ্যানালিস্ট চলে আসছে, ডেটা সায়েন্স চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাজার হাজার ভাগ বাটোরে চলে আসছে। তো যাই হোক, ক্লাউডটা আপনারা পড়বেন, আমি একটু ধারণা দিচ্ছি। এখন এই যে বিভিন্ন প্রকারের যে ক্লাউডগুলো আছে, আমি একটা ছবি বের করে দেখাই। ক্লাউড টেকনোলজি, মোট কথা হলো একদম যদি সহজ ভাষায় বলি, যে আপনার ডাটাটা আপনি যদি অন্য একটা লোকেশনে রেখে দেন, সেটাই আপনার কাছে ক্লাউড। একদম যদি নিজের নেটওয়ার্কে রাখেন, তাহলে সেটা প্রাইভেট ক্লাউড, তা আপনার অফিসেই আছে বাট আপনার পিসিতে নাই। অনেক দূরে যদি রাখেন, ডিফারেন্ট একটা নেটওয়ার্কে, লাইক আপনি মাইক্রোসফটের ওয়ান ড্রাইভে রেখে দিয়েছেন, সেটা একটা পাবলিক ক্লাউড। আর হাইব্রিড হচ্ছে, এটাও জনপ্রিয়। ধরেন আমি হাইব্রিড ক্লাউড ইউজ করছি আমি, আপনার এটা একটু বুঝতে একটু কঠিন লাগতে পারে, বাট হাইব্রিড ক্লাউডটা আমি এক্সাম্পলটা দিই, আপনি বোঝার চেষ্টা করেন। আপনার অফিসে 500 জন ইমেল ইউজার আছে। আপনার অফিসে নাহিয়ান কয়জন আছে ইমেল ইউজার? 500 জন। 500 জন, আচ্ছা। তো 500 জনের মধ্যে 500টা ইমেল সার্ভিস আপনি যদি মাইক্রোসফট থেকে কিনতে যান, তাহলে অনেক টাকার ব্যাপার। তো এখন কথা হলো, মাইক্রোসফট থেকে আপনি না কিনে মানে হাইব্রিড ক্লাউড মডেলে আপনি যেতে পারেন। কি করবেন? খুব গুরুত্বপূর্ণ যারা আপনার বস টাইপের, যারা সাপোজ ডিরেক্টর পর্যন্ত, যারা 50 জন ধরে নিলাম, 500 জন, 50 জনের আপনি দেন মাইক্রোসফটের আউটলুক দিয়ে দেন, মানে মাইক্রোসফটের ইমেল দিয়ে দেন, ঠিক আছে? আর বাকি যে 450 আছে যারা নর্মাল ইউজার, ওদেরকে আপনি অন প্রেমিস মানে হচ্ছে অফিসের ইমেল সার্ভিসটা প্রোভাইড করেন। কিন্তু কথা হলো যে দুইটা তো আর দুই জিনিস না, একই অফিসের। বাট কিছু ইমেল অন প্রেমিসের সার্ভার থেকে ব্যবহার করা হয়। অন প্রেমিসে মেবি আপনার মাইক্রোসফটের এক্সচেঞ্জ চলে বা জিমরা চলে, এগুলো হচ্ছে মানে নিজস্ব ইমেল সার্ভার যদি কেউ কনফিগার করেন, এগুলো দিয়ে কনফিগার করতে হবে। তো একটা হলো নিজস্ব সার্ভারে চলে, আর কিছু হচ্ছে 50টা হলো ক্লাউড থেকে চলে। তাহলে ক্লাউড এবং অন প্রেমিসের যেখানে মিক্সিং হচ্ছে এইটাই। কারণ অ্যাডমিন তো একজনই, ধরেন হেড অফ আইটি আমি, তাহলে অনলাইনেরটাও আমারই মেনটেন করতে হবে, এই অফিসের যেগুলো তৈরি করছি সেগুলো আমারই মেনটেন করতে হবে। তাহলে আমি যে টেকনোলজিটা মেনটেন করতেছি, ইটস কল্ড হাইব্রিড ক্লাউড। এখন আপনি বলতে পারেন মেনটেন মানে কি? মেনটেন মানে হলো ওই আউটলুকের যে যারে মাইক্রোসফট থেকে দিচ্ছেন, উনি পাসওয়ার্ড ভুলে গেছে, করেন পাসওয়ার্ড রিসেট। আপনি যারা দিচ্ছেন সে এতবার ভুল পাসওয়ার্ড দিছে, সে পাসওয়ার্ড তার ইমেল লক করে দিছে মাইক্রোসফট, এবার খুলেন। আপনি তারে 50 জিবি ডাটা দিচ্ছেন, 50 জিবি ফুল হয়ে গেছে, এবার ডাটা বাড়ান। মেনটেনেন্স এরকম। হঠাৎ নতুন ইউজার আসছে, নতুন এক বস আসছে, সিইও আসছে, তাহলে কই থেকে দিবেন? ক্লাউড থেকে করেন, নতুন ইমেল খুলেন। এগুলো মেনটেনেন্সের কাজ বলা হয়, ঠিক আছে? মেনটেনেন্স জিনিসটা বোঝার জন্য, মানে ডেভেলপ হয়ে গেছে, মানে কোনো একজন ইঞ্জিনিয়ার আইসা ক্লাউড এবং ইন প্রেমিসে অ্যাড করে দিয়ে গেছে, লিঙ্ক করে দিয়ে গেছে, এবার এটারে মেনটেন করতে হবে না? একটা বাসা বানাইলে কি হয়, বাসারে মেনটেন করতে হয় না? আপনার দরজা, জানলা, বিছনার চাদর থেকে শুরু সবই তো মেনটেন করতে হয়। নেটওয়ার্কেও সেম। একটা অফিসে ভুরি ভুরি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার কেন রাখে? প্রচুর পরিমাণে মেনটেনেন্সের প্রয়োজন আছে। বলেন। এখন বর্তমানে অবস্থানে যে আপনার কম্পিউটার হার্ডওয়্যার, ওইটার চাহিদা কেমন? অবশ্যই হাই। মানে এমন কোনো অফিস নাই যেখানে হার্ডওয়্যার লাগে না, মানে এমন কোনো অফিস নাই। সো হার্ডওয়্যারের চাহিদা অত্যধিক, এবং আপনি হার্ডওয়্যার এক্সপার্ট যদি হতে পারেন, মানে হার্ডওয়্যার বলতে কি, এখানে হার্ডওয়্যার বলবেন কম্পিউটার হার্ডওয়্যার, তাহলে বুঝতে সুবিধা হবে। কম্পিউটার হার্ডওয়্যারের একজন টেকনোলজিস্টের খুবই ডিমান্ড, দেশে বিদেশে সব জায়গায় ডিমান্ড আছে। কম্পিউটার হার্ডওয়্যার টেকনোলজিস্টের সার্টিফিকেট A+ সবচেয়ে ভালো। জি জি জি, মানে মাল্টিপ্লেনে এমনও লোক আছে, মাল্টিপ্লেন তো চিনেন, এই যে বাটা সিগন্যালের মাল্টিপ্লেন, হ্যাঁ, যে আপনি তাদের সিরিয়াল দিয়ে কাজ করাইতে হবে। মানে হ্যাঁ, মানে কাজ শিখতে পারলে তো কাজের কোনো মানে অভাব নেই। আমার অফিসে একজন লোক আছে নয়ন, ও শুধু প্রিন্টার রিপেয়ার করে, সারা ঢাকায় প্রিন্টার রিপেয়ার করে।
মানে ওরে আপনি সিরিয়াল দিয়ে 3 দিন পরে পাবেন। স্যার তিনটা সাবজেক্ট কি আপনার হার্ডওয়্যার মধ্যে পড়ে? অবশ্যই প্রিন্টার, পিসি, ল্যাপটপ, মনিটরের সার্কিট, আবার সার্কিটটারে আলাদা করে ফেলছে, ওরা দিচ্ছে সার্কিট ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ারিং পড়ুক না পড়ুক, ও সার্কিটের ইঞ্জিনিয়ার। ওরও অনেক ডিমান্ড আছে, বাট কাজটা টিপিক্যাল। হ্যাঁ, তো সবই হার্ডওয়্যার। মোবাইল ঠিক করাও হার্ডওয়্যারের উপর পড়ে। আবার PABX আছে না, ইন্টারকম হ্যালো বলে ফোন অফিসের ভিতরে, মানে এটাও যে রিপেয়ার করে সেও হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, সবই হার্ডওয়্যার। তো এখন এই ক্লাউড টেকনোলজির যে সিকিউরিটিটা, এইটা বর্তমান ওয়ার্ল্ডে এনশিওর করার জন্য অনেক ধরনের টেকনোলজি আসছে। মানে আপনি হয়তো ভাবতেছেন যে, আমি একটু দাঁড়াই, আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো জিমেলে রাখছি, তো জিমেলে তো আর ভাইরাস রাখা যায় না। রাখা যায়? জিনিসটা যেটা হয়, মাইক্রোসফটের OneDrive এবং জিমেলে ওদের নিজস্ব একটা সিকিউরিটি আছে, যে এখানে ভাইরাস রাখা, মানে ওরা মোস্ট অফ দ্য টাইম এটা আটকায় দিতে পারে, ওদের একটা ক্ষমতা আছে। সব ক্ষেত্রে না, বাট ভালোই পারে। কিন্তু আমি যেটা প্র্যাকটিক্যালি ফেস করলাম, আমি OneDrive-এ ডাটা রাখি, আমরা একদম অফিসিয়াল 21 TB OneDrive-এ ডাটা কিনে নিছি, সবাই অল্প অল্প করে দিছি। ডকুমেন্টগুলো তো রাখা যাবে, কোনো সমস্যা নেই। ডকুমেন্ট রাখলে 21 TB 20 বছরও বলবে না। ছবি ভিডিও রাখলে বোঝা যাবে, তো ছবি ভিডিও আমরা রাখি না, আমরা ডকুমেন্টস রাখি। এখন আমি মাইক্রোসফটের একজন এক্সপার্টকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমি একটা মানে জিনিস দেখলাম যে OneDrive-এ মোটামুটি সে উল্টাপাল্টা জিনিস রাখতে দেয় না, সে সিকিউর। যদিও আমি দুইটাই দেখছি, সে ভাইরাসকেও রাখতে দেয়, ভাইরাসটারে অনেক সময় চিনতে পারে না, তখন সে রাখতে দেয়। তো বললাম যে তাইলে আর আমার অ্যান্টিভাইরাসের দরকার কি? আমি OneDrive-এ ডাটা রেখে দিলে তো আমার অ্যান্টিভাইরাসের কোনো দরকারই নেই। তো সে বললো না, ফার্স্টলি হইলো যে, মানে আমি একদম মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারের কথা বলতেছি, যে OneDrive ভাইরাস যে সব ফিল্টার করবে এটার কোনো গ্যারান্টি নেই, কারণ OneDrive ইজ এ স্টোরেজ, ও যা দিবেন তাই রাখবে। হ্যাঁ, দুই একটা আননেসেসারি ফাইল সে চিনা ফেলবে, সেটারে সে আপলোড করতে দিবে না, বাট এটা রেয়ার। সেকেন্ডলি, যে জায়গাটা আমি পরে বুঝলাম, প্র্যাকটিক্যালি দেখলাম, আমিও মাইক্রোসফট সার্টিফাইড, বাট উনি আমার থেকে অনেক এক্সপার্ট। তো বললো যে একটা ফাইল ধরেন আপনি OneDrive-এ খুব যত্নে রাখছেন, ফাইলটা পিসিতে নামানোর সাথে সাথে এই পিসিতে যদি ভাইরাস থাকে সে এফেক্টেড হয়ে যাবে। এই জায়গাটায় অ্যান্টিভাইরাসটা লাগে। OneDrive-এ যতক্ষণ আছে কোনো সমস্যা নাই। আপনার ধরেন গুগলে আছে, গুগল থেকে তো আপনি ফাইলটা রান করতে পারবেন না, গুগল থেকে যখনই ডাউনলোড করবেন ও এফেক্টেড হয়ে যাবে। তাহলে আলটিমেটলি লাভটা কি হলো? মানে ধরেন আপনার বাবা মা আপনারে খুব সেফলি ঘরের ভিতরে রাখছে, ঘরের ভিতরটা OneDrive-এর মতো সিকিউর। এবার আপনি বাইরে যান, ধাক্কা খাইলেন, কারণ বাইরে কি সিকিউরিটি দিবে, বাইরের জন্য তো আলাদা সিকিউরিটি। তো আমরা তো আর সবসময় OneDrive-এ বসে কাজ করতে পারবো না, তাই না? সো যখনই ডাটাগুলো নামাবো তখনই আমার অ্যান্টিভাইরাস, IPS, EDR এগুলো লাগে। কথা হচ্ছে কি, আপনার অ্যান্টিভাইরাস একটা ওই কার্ডের মধ্যে একটা কিছু সংখ্যা লেখা থাকে, অ্যান্টিভাইরাসের কথা বলছে, এমন না? অ্যান্টিভাইরাস একটা সফটওয়্যার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, আবার ওই একটা ভাইরাসের জন্য একটা অ্যান্টিভাইরাস দেওয়া হয়। ওটা হলো মানে প্রোডাক্ট কি বলা হয়, লাইসেন্স নিতে হবে। ওইটার কাজটা কি? অ্যাক্টিভেট করলেন, ওই কোম্পানি টাকা পেলো, বিনিময়ে আপনাকে ফুল ফিচার দিবে, আদারওয়াইজ আপনাকে ফ্রি ফিচার অল্প কয়টা দিবে। ধরেন আপনি যদি অ্যাভাস্ট যে কোনো একটা অ্যান্টিভাইরাসের নাম বলেন, নাম বলেন। অ্যাভাস্ট ভাই বলছে অ্যাভাস্ট। তো অ্যাভাস্ট আপনি ফ্রি পাবেন, আবার প্রিমিয়ামও পাবেন। তো এখন যেটা পেইড, সেটার সাথে ফ্রি এর পার্থক্য কি বলেন, নাহিয়ান বলেন। যেটা পেইড ওটা বেশি সিকিউরিটি দিবে, রাইট, ওটার ফিচার বেশি, আর যেটা ফ্রি সেটার ফিচার কম। নেটে ঘাটলেই দেখবেন সে হয়তো জাস্ট বেসিক ফিচারটা দিবে, আর যেটা পেইড সে অনেক ফিচার দিবে। ঠিক আছে? তো ক্লাউডের সিকিউরিটি দেওয়ার জন্য ক্লাউড ইঞ্জিনিয়াররা আছে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশেও ক্লাউড ইঞ্জিনিয়ার আছে। আপনারা যদি যান বিডি জবসে, তাহলে এই যে ক্লাউড ইঞ্জিনিয়ারের ইয়েটা পাবেন। এটা আমার খুবই প্রিয় একটা সেক্টর, কখনো ওইভাবে কাজ করার সুযোগ হয় নাই। ইট ইজ ভেরি নাইস সেক্টর ক্লাউড।
ক্লাউড ইঞ্জিনিয়ার। এই যে ক্লাউড ইঞ্জিনিয়ার এই কোম্পানি নিচ্ছে, ঠিক আছে, লিড ক্লাউড ইঞ্জিনিয়ার কাতারে নিচ্ছে, ইঞ্জিনিয়ার নিচ্ছে, অনেক জায়গায় নেই। যাই হোক, বিদেশে তো ভুরি ভুরি, আবার ক্লাউড আর্কিটেক্টও আছে, যেটি ক্লাউড ইঞ্জিনিয়ারের বেশি, মানে জাস্ট সেক্টরটা ভালো। আচ্ছা, তো ক্লাউডের ইঞ্জিনিয়ারের কাজটাই হলো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করা, বাট ক্লাউড সিকিউরিটি প্রোভাইড করা যেটা, সেটা কিন্তু ডিফারেন্ট জিনিস। সেটা আবার ক্লাউডের সিকিউরিটি ইঞ্জিনিয়ারের কাজ, মানে সাইবার সিকিউরিটির কাজ, সেটা আলাদা বিষয়। আর যিনি ইঞ্জিনিয়ার উনি শুধু ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে দিবেন। অনেকগুলো ভাগ আছে। তো এখন আমাদের বিভিন্ন ধরনের অ্যাটাক হয়। আপনার ক্রেডিট কার্ডটা অ্যাটাক হইতে পারে, আইডেন্টিটি মানে আপনার ফেসবুকটা অ্যাটাক হয়ে যেতে পারে। আপনি মাঝে মাঝে খুঁজে দেখেন যে আপনার নামে আরেকটা ফেসবুক আইডি তৈরি হয়ে গেছে, করছে, তাই না? এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। টাকা চাইছে, মানে এটার জন্য এখন কি করণীয়? লক করে রাখতে পারেন, ছবিটা হাইড করে রাখতে পারেন, ঠিক আছে, কিন্তু এটা যে খুব ভালো সলিউশন তা না। মানে প্রথম কথা হলো আটকানোর কোনো সিস্টেম নাই। আপনি এমন কোনো ভিআইপি না যে আপনার নামে কেউ করতে পারবে না। আর সবাই তো ভেরিফাইড করতে গেলে টাকা লাগে, মান্থলি একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। যদি দিতে পারেন দ্যাটস ফাইন, আর না দিতে পারলে হলো আপনার অ্যাকাউন্টটা লক করে রাখতে হবে এবং প্রোফাইল পিকচারটাও হাইড করে রাখতে হবে। এবং যখন শেয়ার করবেন তখন এটা পাবলিক করা যাবে না, অনলি ফ্রেন্ড করতে হবে। তো অনেকেই থাকে যে না আমি তো নেতা মানুষ, তাহলে আমার এটা তো সব পাবলিক রাখতে হবে, আমি পাবলিক ফিগার, তাহলে প্রাইভেট করবো কীভাবে? তাহলে আপনার নামে 10টা অ্যাকাউন্ট তৈরি হইতেই পারে, মাইনে নিতে হবে, এই আর কি। ক্রেডিট কার্ড তো আমরা জানি জালিয়াতি হইতে পারে। মোট কথা কি, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ডেটা। হ্যাকারের কাজটা হলো ডেটাটা নিয়ে যাওয়া, ডেটাটা নিয়ে যাওয়া, আর কোনো কাজ নেই তার। ডেটাটা নিতে পারলে সবই হয়ে যাবে। আমরা অনেক সময় সুন্দর করে মানে পাসওয়ার্ড মোবাইলে সেভ করে রাখি, তো মোবাইল থেকে এটা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে হ্যাকারের কাছে, মোবাইলও হ্যাক হয়। মানে স্যার গ্যালারি থেকে এবার আসেন কমন যে থ্রেডগুলো আছে, যেগুলো সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা থাকা উচিত। ফিশিং ইমেলস, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য। এটা রেগুলার পান আপনারা, এটা যে সব ইমেলে সবসময় স্প্যামে যাবে তা না। ফিশিং ইমেল আমি একটু আগে বলছি, মানে একটা লিঙ্ক দিবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ইমেলের মধ্যে দিয়ে টিয়ে বলবে যে ধরেন আমরা সবচেয়ে বেশি যেটা পাই যে আপনি একটা অফিসে জব করেন, যে আপনার পাসওয়ার্ড এক্সপায়ার্ড হয়ে গেছে, প্লিজ রিসেট ইওর পাসওয়ার্ড, টু রিসেট ইওর পাসওয়ার্ড ক্লিক হেয়ার। ওই হেয়ারের মধ্যে ক্লিক করলে ও আপনার অফিসের যে ইমেলের পেজটা আছে, আপনার অফিসের লোগো টোগো দেওয়া, একদম সুন্দর সেম একটা পেজে নিয়ে যাবে। লাইক ধরেন আমার একটা পেজ, ধরেন কথার কথা, ধরেন এটা হলো আমার অফিসের পেজ, হ্যাঁ, এটা ন্যাশনাল ইমেল সিস্টেম, সরকারি একটা পেজ। উপরে অ্যাড্রেসটা কি আছে, এইটা আছে। এখন আপনাকেও ঠিক সেম একটা জায়গায় নিয়ে যাবে। আপনি যদি স্মার্ট ইউজার না হন, কথাটা খুব গুরুত্বপূর্ণ, স্মার্ট ইউজার যদি না হন তাহলে কিন্তু উপরে খেয়াল করবেন না। উপরে অ্যাড্রেসটা যদি এরকম কিছু একটা থাকতো, বা এখানে ICMEBর জায়গায় আপনি জাস্ট একটু ঘুরাই দেন, এরকম কিছু একটা থাকতো, এটা কিন্তু আমার অ্যাড্রেস না। কিন্তু আপনি শুধু এখান থেকে পড়তেছেন ন্যাশনাল ইমেল সিস্টেম, আপনি সুন্দর করে আপনার আইডি দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, সাইন ইন করে ফেলছেন। সাইন ইনটা কোথায় করলেন? সাইন ইন তো আপনার অফিসে করেন নাই, ওনার অফিসে, যে হ্যাকারের ওয়েবসাইটে করছেন। দিস ইজ কল্ড ফিশিং। ফিশিং শব্দটা আসছে ফিশিং থেকে, আপনার মাথায় যে মাছ ধরার ফিশিং আসছে সেটাই, মানে একটা জাল বিছানো, হ্যাঁ, একটা মায়া জালের মতো বিছায় দেওয়া, যেখানে আপনি ধরা খাইতে বাধ্য, ঠিক আছে? তো এইটা হলো বর্তমানে সবচেয়ে কমন অ্যাটাক, মানে প্রতিদিন সবাই এই অ্যাটাকটা পায়। অনেকে বুঝে, অনেকে বুঝে না। তা আমরা প্রচুর ফেস করি, আইটির লোক যারা, যে প্রায়ই মানুষজন হ্যাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনটা হয় আপনার ওই যে উপরের লেখাগুলো না দেখার কারণে, তাই তো? এক্স্যাক্টলি, যে আপনি অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি প্রতিদিন কোন লিঙ্কে ঢুকেন।
তো হঠাৎ যদি লিঙ্কটা চেঞ্জ হয়ে যায় তাহলে ওখানে গিয়ে আইডি পাসওয়ার্ড দিতে যাবেন না, ওটা আপনার পেজ না। আর যদি হ্যাকার একটু নবীন টাইপের হয় তাহলে পেজ চেহারা এরকম সে বানাইতেও পারবে না, খুব এক্সপার্ট হলে সেম বানায় ফেলবে। ঠিক আছে, ধরেন কথার কথা আমরা এই যে সরি কই গেলাম, ধরেন আপনি এটাতে আসছেন, তো এটা বানাইতে তো একটা কষ্ট হয়েছে তার, নাকি এখানে লোগো টোগো বসাইতে হয়েছে। তা আমি যখন বিজিবিতে ছিলাম এখানে বেশিরভাগ সময় দেখা যেত কি মানে আমাদের মতো এরকম বানাইতে পারতো না, কিছু একটা বানাইতো লোকজন বড় বড় লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার, তারা ধুমায় এনে আইডি পাসওয়ার্ড দিত। আমি বললাম যে স্যার উপরে অ্যাড্রেসও ম্যাচ করে নাই, নিচের চেহারাও ম্যাচ করে নাই, কেন আইডি পাসওয়ার্ড দিচ্ছেন? মা এত দেখার সময় আছে আমার, তোমরা এগুলো দিছ কেন? স্যার আমরা তো দিই না স্যার, আপনার চাকরি নাই, কই থেকে আপনি মানে গেলেই সমস্যা। এই জন্য ইমেল ফিল্টার লাগে, ইমেল ফিল্টার এগুলারে আটকায় দিতে পারে। বাট এটি প্রতিদিন আপনারা জিমেলে বিভিন্ন ইমেলে এগুলো পাচ্ছেন, পারলে হয়তো ক্লিকও করতেছেন, পারলে হয়তো আইডি পাসওয়ার্ডও দিচ্ছেন, দিলে পরে হ্যাক হয়ে বসে আছেন আপনি নিজেও জানেন না, কারণ ওরা হ্যাক হয়ে আপনার কিছুই করবে না। জাস্ট আপনার এখান থেকে ইনফরমেশন ভালো লাগলে নিবে, আর মাঝে মাঝে দু একটা ইমেল সেন্ড করতে হলে আপনারটার থেকে সেন্ড করবে, যাতে পুলিশে ধরলে আপনারে ধরে। ঠিক আছে, আর কোনো কিছুই করবে না, কোনোদিন পাসওয়ার্ড চেঞ্জ করবে না। দরকার কি, ও তো আপনার অ্যাক্সেস পাই আছে, পাসওয়ার্ড চেঞ্জ আপনার ডিস্টার্ব করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তো এটারে বলা হয় ফিশিং ইমেল। ম্যালওয়্যার এবং র্যানসামওয়্যার, ম্যালওয়্যার মানে নর্মাল ভাইরাসগুলা, র্যানসামওয়্যার আমরা বলছি যে কি, যে একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে যাবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট ফরম্যাট, এটা গুগল করে লাভ নেই, কারণ ওই ফরম্যাট আপনি চিনবেন না এবং এই ফরম্যাট কোনো কিছুতে ওপেন করতে পারবেন না। ইটস কল র্যানসামওয়্যার। এবং এইটা উইন্ডোজ সেটআপ দিতে হবে, যদি র্যানসামওয়্যার অ্যাটাক হন তাহলে উইন্ডোজ সেটআপ দিতে হবে নতুন করে, এবং ডাটা সব ডাটা ডিলিট করে দিতে হবে। অনেকে অনেক সলিউশন দিবে, খুব বেশি লাভ হবে না, ডাটা ফেরত পাবেন না। পাবলিক ওয়াইফাই হ্যাক, এটা একটা কমন বিষয়, এটা অনেকে পুলাপান করে ফেলায়। তো এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে, যাদের আগ্রহ আছে তাদেরকে বলবো যে অনেকেই, আমি জানি না এখানে কারো ইচ্ছা আছে কিনা কারো পাশের বাসার ওয়াইফাই হ্যাক করার, যদি ইচ্ছা থাকে তাহলে উইন্ডোজ নিয়ে গুতাগুতি করেন না। উইন্ডোজের মধ্যে ছোট্ট একটা ফিচার, উইন্ডোজের এই যে অ্যাপসে যাবেন, অ্যাপস অ্যান্ড ফিচার্সে যাবেন, গিয়ে কালি লিনাক্সটা দয়া করে ডাউনলোড করবেন। ঠিক আছে, উইন্ডোজের মধ্যেই কালি লিনাক্স পাওয়া যায়। লিঙ্কটা ভুলে গেছি, আমি দিচ্ছি। ডাউনলোড কালি উইন্ডোজ। আচ্ছা, এনেবল WSLটা অন করলেই লিনাক্স অন হয়ে যাবে। হ্যাঁ, এই যে মাইক্রোসফটের অ্যাপসে গেলেই কালি লিনাক্সটা পাবেন, ছোট একটা সফটওয়্যার, মানে এটা আসলে পুরো লিনাক্স ভার্সন উইন্ডোজের মতো। এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করার পরে যত কমান্ড আছে, মানে গুগল করলে ইউটিউব করলে ওয়াইফাই হ্যাক করার কমান্ড দেওয়া আছে। হ্যাঁ, আপনার এই যে বার্ফ দিয়ে যে কমান্ডগুলো দেওয়া আছে এগুলো দিবেন, পাশের বাসার ওয়াইফাই আপনিও নীরবে ইউজ করবেন। হ্যাকাররা সবসময় নীরবে কাজ করে, মানে হ্যাক করছি গিয়ে চিল্লায় বলে আসবেন নেভার ডু দিস। ঠিক আছে, গ্রে হেড হ্যাকারের মতো কাজ করেন। যদি কোনোদিন ধরা পড়ে যান তাহলে বলবেন যে ভাই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা যে দুর্বল, আমি সেটা প্রুফ করার জন্য হ্যাক করছি। ঠিক আছে, এই আপনার ওয়াইফাই হ্যাক BRUF বার্ফ লেখলেই চলে আসবে। মানে লিনাক্সের কমান্ড ছাড়া আদতে হ্যাক করা যায় না। এখানে যেগুলো বার্ফ সফটওয়্যার দিয়ে করছে ওগুলো দিয়ে আপনারা করবেন। আর এছাড়া যত কিছুই দেখেন না কেন, এখানে সবগুলো কি মানে কারেক্ট? না, সবগুলো কারেক্ট না, মানে লিনাক্স কমান্ড দিয়ে যেগুলো করছে ওগুলো কারেক্ট। আচ্ছা, বার্ফ সফটওয়্যার, বার্ফ সুইট দিয়ে যেগুলো করছে এগুলো কারেক্ট। বার্ফ সুইট দিয়ে এগুলো টেস্টিং করা হয়, আমরা টেস্টিং করি, সো এগুলো কারেক্ট। এই যে ডিলিংকটারে এইভাবে হ্যাক করছে, এগুলো কারেক্ট হওয়ার কথা, কারণ এই যে বার্ফ সুইট দিয়ে করছে, তো হ্যাকারের সফটওয়্যারই হলো বার্ফ সুইট, এই যে BRUP সুইট, বার্ফ সুইট। আর উইন্ডোজে কোনো হ্যাকিং কমান্ড কাজ করে না, আপনাকে লিনাক্সে যা কাজ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে আমি স্টুডেন্ট মানুষ, লিনাক্স আবার কেমনে দিব?
দিলে আবার আরেকটা ল্যাপটপ লাগবে। যদিও হাইপারভিজর দিয়ে দেওয়া যায়, বাট এখন আরও সহজ হয়ে গেছে। জাস্ট অ্যাপ থেকে ডাউনলোড করবেন, মানে উইন্ডোজের মতো থাকবে, যখন কালির দরকার পড়বে তখন কালি লেখা কালি ওপেন করে নেবেন, বুঝছেন? কালি মানে কালি লেখা। আমি কি পাসওয়ার্ড দিতে পারবো? হ্যাঁ পারবেন। এই যে বাইপাস, ওটিপি, এগুলো সব রিয়েল। বার্ব দিয়ে যে কাজগুলো করছে, বার্ব সুইট নামটা মনে রাখেন। ওই যে বললাম 40টা ভিডিও দেখেন না, কে না করছে আপনারা, বেশি কিছু বলবো না। সো ওয়াইফাই হ্যাক, হ্যাঁ জি বলেন কি বলতেছেন? ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়ার যদি আমি কালি লিনাক্স ইনস্টল করি তাহলে ওগুলো অ্যাপ্লিকেশন অবশ্যই নিয়ম তো এটাই, ভিএমওয়ার দিয়ে করেন বা হাইপারভিজর দিয়ে করেন। বাট আমি জেনারেলদের জন্য বললাম যে ভিএমওয়ার দিয়ে করতে গেলে তো আপনার আরেকটা পিসি লাগবে। অনেকের 2টা পিসি থাকে না, বাট শখ হয়েছে যে আমি একটু হ্যাকিং শিখবো, তাদের জন্য মোস্ট ইজিয়েস্ট ওয়েটা আমি আর কি বলে দিলাম যে আপনার কিছুই করতে হবে না। আপনি মাইক্রোসফটের অ্যাপস থেকে কালি লিনাক্সটা নামায়া, আপনি যেটা সারাদিন খাইটা প্রথমে ভিএমওয়ারের দিছেন, তার ভিতরে ভিএম ক্রিয়েট করছেন কালি লিনাক্সের, তারপরে কাজ করতেছেন, এখন সেটা উইন্ডোজের মধ্যে 5 মিনিটে করে ফেলানো যায়। আর ভিএমওয়ারেরও দরকার নেই আপনার। এই যে উইন্ডোজের মধ্যে তো হাইপারভিজর ফিচার আছে, তাই না? হাইপারভিজর ফিচারটা অন করে, মানে আপনার এই যে উইন্ডোজ ফিচারে গিয়ে এখান থেকে ভিএম দিয়ে আপনি ভিএম নিয়ে কাজ করতে পারেন। মানে একই কথা, ভিএমওয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তো মাইক্রোসফট। এই যে হাইপারভিটা যখন আপনি অন করে দিবেন, তো আপনি এখানেও ভিএম দিতে পারবেন। আপনি এবার মাইক্রোসফটে দেন আর ভিএমওয়ারে দেন, ইটস আপ টু ইউ। বাট এটার জন্য একটু প্রফেশনাল লাগবে। বাট আপনার ধরেন একদম নন টেকনিক্যাল, তাহলে পরে এত কাহিনী না করে আপনি কালি লিনাক্স দিতে পারেন। হ্যাঁ বলেন কি বলতেছেন? একটা মিনিট, একটা, হ্যাঁ আপনারটা বলেন। গুগল ক্রোম থেকে ডাউনলোড করলে ঝামেলা হবে। আপনার অ্যাপের মধ্যেই আছে, মাইক্রোসফট অ্যাপস, এই যে এখানে আছে, এই যে apps.microsoft.com, জি অ্যাপ স্টোরেই আছে। জি ল্যাপটপ, না না ফোন থেকে আরো আরাম চাইতেছেন, উইন্ডোজের মধ্যে দেখেন। আমি বললাম না যে আপনি বলতেছেন ভিএমওয়ার এর কথা, আমি তো স্টুডেন্টদের দেখছি, ওরা ভাবে কি যে মনে হয় ছোট্ট কোনো মানে অ্যাপ নামায় ফেলবো, অ্যাপটার মধ্যে 2-1টা কমান্ড দিলেই হ্যাক হয়ে যাবে। এত সহজ না রে ভাই। মানে অ্যাটলিস্ট আপনার মানে কালি লিনাক্সটাকে চালানো, লিনাক্স বুঝতে হবে। তারপরে তার মানেই যে সব ওয়াইফাই হ্যাক করে ফেলবেন সেটা না, মানে অনেক ধরনের WPA সিকিউরিটি আছে। হ্যাঁ যাক, অত ডিটেলসে যাচ্ছি না। বাট এই যে সার্ভারের ভিএম এর বিষয়গুলো আপনাদের A+ এর অংশ, আমি একটু দেখাবো লাস্টে। এনিওয়ে এটুক রাখেন যে হ্যাক করা যায়, অবশ্যই হ্যাক করা যায়। উইক পাসওয়ার্ড, কখনোই উইক পাসওয়ার্ড দিবেন না। উইক পাসওয়ার্ড কি নাহিয়ান বলেন? ওই দুর্বল পাসওয়ার্ড মানে কি? মানে সব সিম্বল ইউজ করে না শুধু, রাইট, তো বুঝেন তো? গুড। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এটা বর্তমানে এতটাই বড় একটা সেক্টর হয়ে গেছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে যা বুঝছেন তাই। ফেসবুক, টুইটার থেকে শুরু করে, ফেসবুকের কয়টা পোর্শন বলেন? আপনি সবগুলো ইউজ করেন। ফেসবুকের অনেকগুলো ভাগ হয়েছে। ফেসবুকের মধ্যে দেখবেন একটা ভাগ হয়েছে ভিডিও, ছোট ছোট ভিডিও পাওয়া যায়, শর্টস। আবার ফেসবুক আছে, তো ইউটিউবেরও কিন্তু অনেকগুলা ছোট ছোট ভাগ হয়ে গেছে। একটা লং ভিডিও আবার আছে। টিকটক কিন্তু আলাদা জিনিস। তো এই যে এই সবগুলা বিষয়, লিঙ্কডইন আছে, যারা এই সব বিষয়ে সব কিছু জানে তাদেরকে, এবং সব কিছু জানে বুঝে এবং এইগুলার মোটামুটি এক্সপার্ট যে সলিউশন দিতে পারে, তাদেরকে এখন বর্তমানে একটা ইঞ্জিনিয়ারিং মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যে আপনারা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং এইটার উপর মাস্টার্স আছে, এইটার উপর PhD আছে বিদেশে, আপনারা গাইটা নিয়ে শুধু যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া একটা জিনিস মনে রাখবেন, যেই কটা আপনি নাম জানেন ওই কটা কিছুই না। আপনি চায়নাতে যান, ফেসবুক টেসবুক কিচ্ছু নাই, সব নিজস্ব। অনেক দেশে হোয়াটসঅ্যাপ ইউজ করে না, টেলিগ্রাম গিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, এগুলো সব মানে সোশ্যাল বলতে কিন্তু যতগুলো মেসেজিং টুলস আছে সেটাও আপনাকে জানতে হবে। আপনি কয়টা জানবেন? হোয়াটসঅ্যাপটা জানেন, সর্বোচ্চ ভাইবারটা জানেন, টেলিগ্রামটা জানতে পারেন,
স্কাইপটা জানতে পারেন, স্কাইপ বন্ধ হয়ে গেছে, অফ হয়ে গেছে। আর কি জানেন বলেন, জানেন আছে প্রতিটা স্ন্যাপচ্যাট। তো প্রতিটা ভেন্ডর কোম্পানির আলাদা আলাদা নিজস্ব সফটওয়্যার আছে, টাকা দিয়ে কিনা লাগে। এগুলো তো সব ফ্রি। আপনি কি ভাবেন যে ফ্রি দিয়ে সারা দুনিয়া চলে? চলে না। সিসকোর মেসেজিং টুলস আছে, অনেক দাম। স্যার আমার একটা কোশ্চেন, বলেন। ওটা হচ্ছে কি ওই উইন্ডোজ সেটআপ এই পার্টটা এখনো শুরু হয়নি। এটা ভুলে গেলাম না, শুরু হয়নি বলতে কি দেখা দিব না। ওই যে ভিএম যখন দিব, নামটা জেবার, সিসকো জেবার। মানে আমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে বুঝাইতেছি যে হাসি আর থাকবে না। ওই যে যা জীবনে শিখছেন যে ফেসবুক খুব ভালো পারি, ইউটিউব ভালো পারি, লিঙ্কডইন পারি, আর হোয়াটসঅ্যাপ তো আমি পারি, তাহলে আমিও মনে হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। না রে ভাই, আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ার সহ হন নাই। সোশ্যাল ইঞ্জিনিয়ার হইল যে পেইজগুলোও পারবে, তাইলে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ার বলতে পারি। কি পারবে? কাজ জানতে হবে কিভাবে করে। পেজগুলোর তো আপনি নামই জানবেন। আপনি সিসকো জেভারের নাম জানেন? না, আমরা ইউজ অনেক প্রতিষ্ঠানই আছে যে ফ্রি জিনিস ইউজই করে না, ভাইবার হোয়াটসঅ্যাপ ওরা ইউজই করবে না। আমরা ইউজ করতাম সিসকো জেভার। ওকে, অনেক খুশি কেউ? আচ্ছা, হাত তুলছেন। স্বামী বলেন। না স্যার, আপনার একটা কথা ছিল যে আরেকটা আগে বলছিলেন স্যার কালি লিনাক্সের কথা। স্যার ওটা তো সম্পূর্ণ আলাদা একটা অপারেটিং সিস্টেম না? অবশ্যই। তাহলে ওইটাকে আমি ওরাকল ভার্চুয়াল বক্সে ওএসটা না কি রাখবেন। তাহলে আলাদা ওএস ডাউনলোড করে ওরাকল করবেন, কোনো সমস্যা নেই। মানে জি সলিউশন করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। মানে অনেকগুলো হইতে করা যায়। একটা হলো ওরাকলের ভার্চুয়াল বক্স নামে আপনি, মানে মোট কথা এটা যেহেতু একটা আলাদা ভিএম, আপনি ডাইরেক্ট এটার মধ্যে ইনস্টল করতে পারবেন না। দুইটা এট এ টাইম ভিএম রান করা যাবে না। সেটার জন্য আপনাকে কয়েকটা ওয়ে বাঁচতে হবে। মানে দুইটা এট এ টাইম রান মানে কি, যে আপনি তো আর উইন্ডোজ বন্ধ করে দিবেন না। আপনার হলো উইন্ডোজে জিমেল, ফেসবুক সব চলতেই থাকবে। ফেসবুক অফ করলে তো আপনি মারা যাবেন, তাই না? নাকি কি না? হ্যাঁ, তো পাশাপাশি আবার হ্যাকিংও চলবে রাতে 12টায়। ঠিক আছে, তো এখন কথা হলো যে দুইটা একসাথে কেমনে করবেন। একসাথে করার জন্য বেস্ট ওয়ে হইলো হাইপারভিজর ইউজ করা। পৃথিবীতে অনেক হাইপারভিজর আছে, মাইক্রোসফট আছে, ভিএমওয়্যার আছে, সিট্রিক্স আছে। এই তিনটা সবচেয়ে জনপ্রিয়। ওরা ভিএম ক্রিয়েট করতে দেয়, আমরা দেখব, আমরা একটা ক্রিয়েট করব। আবার এই যে ভাই যেটা বললেন যে ওরাকলের ভার্চুয়াল বক্স আছে, রাইট, এটা দিয়েও করতে পারেন। এই সফটওয়্যারটি ইনস্টল করবেন, এরপর ওর ভিতরে ভিএম দিবেন। ভিএম মানে এই যে কালি লিনাক্স বা উইন্ডোজ যেটা ইচ্ছা দিতে চান। বাট আমি আর কি ইজিয়েস্ট ওয়ের কথা বলছি, যে অনেকের এখন যদি আমি ভার্চুয়াল বক্স বলি বা হাইপারভিজর বুঝাইতে যাই, যেহেতু আজকে এটার ক্লাস না, সো ইট মাইট বি ডিফিকাল্ট। সো আমি ইজিয়েস্ট ওয়ের কথাটা বলছি। বাট আপনারা যেহেতু নলেজ আছে, ভালো হয়েছে, আমার লাস্টের ক্লাসে আপনারা বুঝতে পারবেন। গুড। আজকে রাতেরবেলা বৈশাখ কালি লিনাক্স ইনস্টল করে দু একটা ওয়াইফাই হ্যাক করে আমার পাসওয়ার্ড জানাবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওইটা যে সোশ্যাল মিডিয়ার, অন্তত আপনারা এইটুক ভালো যে সোশ্যাল মিডিয়াটা বুঝেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া দুইটা কিন্তু দুই জিনিস। সোশ্যাল মিডিয়াটা আপনারা বুঝেন, মোটামুটি ফেসবুকটাই বুঝেন, আর দরকার নাই। বাট এইটার মতো অনেক পেইড জিনিস আছে, যারা সবই মোটামুটি বুঝে, তারা হচ্ছে ইঞ্জিনিয়ার, আপনারা ইউজার। বাট ধরেন আপনার মনে হলো যে আমি এই লাইনেই থাকবো, দেন ইউ ক্যান লার্ন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স আছে, বিশ্বাস হয় না? দেখাই আপনাদের। চ্যাট জিপিটিতে লেখা দরকার ছিল। এই যে দেখেন মাস্টার্স কোথায়, অনেক জায়গায় আছে, এত জায়গা বাইক করার দরকার নেই। এটা কোনো একটা বিদেশের ইউনিভার্সিটি হবে, বার্চেম ইউনিভার্সিটি।
কোনো এক দেশে আছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। সো মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটাকে আমরা একটা অন্য উচ্চতায় নিয়ে গেছি, যেটার উপর এখন মাস্টার্স এবং পিএইচডিও বেরোইছে। হ্যাঁ, এনিওয়ে, তো এখন হচ্ছে ফিশিংটা তো বললাম। তো এখন হলো যে ফিশিংটার মানে কখনোই এটাতে পড়বেন না। ক্রেডিট কার্ড ডিটেলস কারোর সঙ্গে শেয়ার করবেন না। মানে কেউ আপনার কাছে ওই যে 3 ডিজিটের যে সিবিবি নাম্বারটা থাকে, এটা কেউই চাবে না আপনার কাছে, যে চাবে সেই হ্যাকার, এটা কাউরে দিবেন না। সিবিবি বলা হয়, সিবিবি দিবেন না, কেউ কাউরে দিবেন না। আপনার একটা জিনিস মনে রাখবেন, জীবনে কখনো ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করছেন বা মানে করছেন কি? আপনার তো করার কথা, ব্যাংক অ্যাকাউন্টের বা ইয়াটিয়ার ধরেন মানে ইন্টারনেটে কোনো কিছু লগ ইন করতে যাচ্ছেন, জাস্ট 2টা ইনফরমেশন জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? মায়ের নাম আর জন্ম তারিখ। তাহলে ধরেন আপনি মায়ের নাম আর জন্ম তারিখ দিয়ে দিচ্ছেন কাউরে, বা অন্তত একটা দিচ্ছেন, আপনার লাইফ শেষ। আমি হ্যাক করবো পরে, অসুবিধা, কারণ আমি আপনার ব্যাংকে মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, আমি যেহেতু আপনার অ্যাকাউন্টেন্ট, আপনার অফিসের অ্যাকাউন্টেন্ট বা আপনার কলিগ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমার জানা 10 সেকেন্ডের ব্যাপার। আমি যাই না এবার কথার কথা ব্যাংক এশিয়া, এবার ব্যাংক এশিয়াতে ফোন দিব যে ভাই আমি তো অমুক বলছি, আপনার ফোন দিয়ে ফোন দিব, আপনি ওয়াশরুমে গেছেন, আপনার ফোন আমি কোনো কারণে নিছি, নিয়ে ফোন দিব যে আপনার পাসওয়ার্ডটা তো ভুলে গেছি। তো বলবে মায়ের নাম বলেন আর বলেন, মায়ের নামও কিন্তু আপনার ওই প্রোফাইলে খুঁজলেই পাওয়া যাবে অফিসে, খালি জন্ম তারিখটাও থাকে। সো খুব সহজ কিন্তু আপনারা হ্যাক করা। মানে আপনার ফোনটা, আমরা কেন বলি যে ভাই জিরো ট্রাস্ট, যে আপনি ফোনটা দিয়া, আমি কি গল্পটা বুঝাইতে পারছি? আপনি ফোনটা দিয়ে যে ভাই কেউ ফোন আসলে ফোনটা ধইর, আমি তো আপনার কলিগ, আপনার এমপ্লয়মেন্টের যে পোর্টাল আছে ওখানে আপনার মায়ের নামও দেওয়া আছে, জন্ম তারিখও দেওয়া আছে, আর ফোনটা তো আমার হাতে দিয়ে গেছেন আপনি। আমি তো 1 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট চেক করে টাকা নিয়ে যাব। সম্ভব কিনা? অনলাইনে যারা আছেন আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, চুপ করে আছেন মানে বুঝছেন, ধরে নিলাম। মানে আমি প্রায় পাসওয়ার্ড ভুলে যাই। তো যখন আমি পাসওয়ার্ড ভুলে যাই, লাইক আমি এখন আমার ব্যাংক এশিয়ার পাসওয়ার্ড, ব্যাংক এশিয়ার যে অ্যাপ আছে বা ব্রাক ব্যাংকের যে অ্যাপ আছে, হ্যাঁ, বা সীমান্ত ব্যাংকের যে অ্যাপ আছে, আমি পাসওয়ার্ড ভুলে গেছি। আমরা তো এখন অ্যাপ দিয়ে ইউজ করি, তাই না? তো আপনি যদি অ্যাপটা রিকভার করার জন্য নিজে নিজে কিন্তু পাসওয়ার্ড রিসেট করা যায় না। তো অনেক ক্ষেত্রে করা যায় না, অনেক ব্যাংকে করতে দেয়। তা আপনি কল সেন্টারে ফোন দেওয়া লাগে, দিলে জাস্ট বলে জন্ম তারিখটা বলেন, মায়ের নাম বলেন, আর যেই ফোন থেকে করছেন ওই ফোন থেকে বলেন। তো সিকিউরিটির মধ্যে এতটুকুই আছে। এটা কতটা দুর্বল সিকিউরিটি এটা তো বললামই, যে আপনার বাসায় গেস্ট আসছে, তার কাছে আপনার বাচ্চা ফোন নিয়ে গেছে, সে জাস্ট ফোন করে নিয়ে গেছে, কারণ তার মনের মধ্যে ওইটা ছিল। তা আমরা এই জন্য সিকিউরিটিতে বলি যে জিরো ট্রাস্ট। আর জিরো ট্রাস্টটা এই জন্যই হ্যাকাররা সবসময় ইয়ে করে যে হ্যাক সবসময় ইন্টারনালি বেশি হয়, এক্সটার্নাল থেকে ওই ফায়ারওয়াল, ওই ডিডোস প্রোটেকশন ব্রেক করে আপনার নেটওয়ার্কে বসায় দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এটা এখন আর করা হয় না, কম করা হয় বা খুব একটা লাভ হয় না। কিন্তু ইন্টারনাল অ্যাটাক, যেটা পেন ড্রাইভে করে আপনি নিজের দায়িত্বে নিয়ে গেছেন, সেটার আটকানোটা খুব ডিফিকাল্ট। কারণ আমরা 10 লাখ টাকা দিয়ে ফায়ারওয়াল কিনি, বাট 10,000 টাকা দিয়ে কোনো ইডিআর বা এক্সডিআর কিনি না। তো এনিওয়ে, কোনো সাসপিশিয়াস লিঙ্ক ওপেন করবেন না। আর এই যে এই গুড প্র্যাকটিসগুলো আপনারা একটু মেনটেন করবেন। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করবেন, অ্যান্টিভাইরাসগুলো আপডেটেড রাখবেন। হ্যাঁ, ডাউনলোড করার আগে মানে সাসপিশিয়াস, অনেক ব্রাউজার কিন্তু ইদানিং বলে দেয় যে এটা সাসপিশিয়াস। তো সাসপিশিয়াস জিনিসগুলো ডাউনলোড করার আগে বুঝে শুনে করবেন, ঠিক আছে? তারপর প্রোটেক্ট করার জন্য আমরা মূলত সোশ্যাল মিডিয়া অ্যাটাকগুলাই বেশি হয়। একটু যারা এজ পারসন আছে, আমার পরিচিত অনেক স্যার আছে, তাদের সোশ্যাল মিডিয়াটা অ্যাটাক হয়ে যায় তারা, মানে খুব সহজে, কারণ তারা পাসওয়ার্ড দিয়ে রাখে নিজের নাম, পাসওয়ার্ড দিয়ে রাখে 1 2 3 4 এই টাইপ আর কি। এই জিনিসগুলা করবেন না, একটু ইয়ে হইতে হবে,
ডিভাইসগুলোতে অবশ্যই বিভিন্ন ধরনের যেই ডিভাইসে যতগুলা সিকিউরিটি ফিচার আছে সব অন করে রাখবেন। আচ্ছা, এবার আসেন আমি কয়েকটা জিনিস একটু দেখাই। আচ্ছা, এখানে আমরা ওয়াইফাই হ্যাকস, যেটা ওয়াইফাই হ্যাকস আপনারা করবেন, আমি টেকনিকটা বলে দিছি যে হ্যাক করার জন্য আপনাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে কালি লিনাক্স সফটওয়্যারটা লাগবে। এবার আপনি যেদিক দিয়ে করেন অনেক ওয়েতে ইনস্টল করেন, বাট লাগবে। আর হচ্ছে এটার মধ্যে একটা সফটওয়্যার লাগবে, তার নাম হচ্ছে বার। আর কিছু লাগবে না, পুরো দুনিয়া আপনার হাতের মুঠে। এবার আপনি যার যতগুলো ভিডিও দেখার ইচ্ছা সে দেখা শিখান। এটা কেউ শিখা দিতে পারবে না আপনারা, মানে এগুলো কোড করতে হয়। কোড আমি দেখা দেওয়া আর ইউটিউবে দেখা দেওয়া সেম, একই জিনিস। আচ্ছা, আমি কয়েকটা বেসিক জিনিস আপনাদের দেখাবো। সেটা হচ্ছে যে মানে আপনাদের যারা ওয়াইফাইয়ে কানেক্টেড তারা যদি এই যে এই লাইনটা কমান্ড প্রম্পটে লেখেন না, তাহলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখায় দিবে। অনেক সময় এরকম হয় যে, আচ্ছা একটা ফোন আসছে, একটা সেকেন্ড। হ্যাঁ বলুন। আগোরা, আচ্ছা মানে অনেক সময় হয় না যে বাসায় ওয়াইফাই আছে, পাসওয়ার্ড ভুলে গেছি। এখন ধরেন পাসওয়ার্ড যে আপনি ভুলে গেছেন, এটা কেমনে মনে করবেন? হ্যাঁ, মোবাইলে থাকলে মোবাইল থেকে স্ক্যান করে দেওয়া যায়, ওয়ে আছে। বাট ধরেন আপনার মোবাইল নাই কোনো কারণে, আপনি বাটন ফোন ইউজ করেন, মানে কোনো একটা ওয়ে তো লাগবে, পাসওয়ার্ড তো বের করতে হবে নাকি? নাহলে এখন আইএসপির ছেলেটারে ফোন দেওয়া লাগবে। বাট এটা অনেকটা ওয়েতে বের করা যায়। জাস্ট আপনারা এই কমান্ডটা যদি দেন তাইলেই বের করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এই যে এই কমান্ডটা নেট এসএইচ ডাব্লিউএন শো প্রোফাইল, হ্যাঁ, তাহলে এইটাতে দিলে প্রথম এই জায়গাটায় মানে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। আমি ডকুমেন্টে শেয়ার করে দিব, আপনার জাস্ট কমান্ড দিয়ে দিয়ে দেখে নিন। আমি এটা দেখাতে পারতেছি না কারণ আমার এই পিসিটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড না, ল্যানে কানেক্টেড। আপনাদের যাদেরটা ওয়াইফাই কানেক্টেড এনে হুবহু দেখে দেখে কাজগুলো করবেন। আমি হেডিংগুলো বুঝাই দিই আপনাদেরকে। যে একটা হলো যে প্রথম আপনার দেখতে হবে যে আপনি কোন ওয়াইফাই দিয়ে কানেক্টেড। আপনি সারা জীবনে যতগুলো ওয়াইফাই দিয়ে কানেক্টেড হয়েছেন সব আপনার পিসিতে থাকে, এটা কোনোটাই যায় না উইন্ডোজ সেটআপের আগে। তাহলে ওই সবগুলা ধরেন আপনি 1 মাস আগে কোনো একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে আসছিলেন, সেটার পাসওয়ার্ডটা আসলে আপনার পিসিতে রয়ে গেছে, সেটা আপনি বের করতে পারবেন পরবর্তীতে। হ্যাঁ, ওই পাসওয়ার্ডটা আপনার ওই অফিসে গেলে সেকেন্ড টাইম আর চাওয়ার দরকার নাই। সো কোন কোন ওয়াইফাই দিয়ে বিগত বছরে কানেক্ট হয়েছেন এটা এই কমান্ড দিয়ে আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে পাসওয়ার্ড যেগুলা আপনার কানেক্টেড ছিলেন সেটাও এইগুলা দিয়ে সবগুলার পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন, একটা এক্সএমএল ফাইল আকারে চলে আসবে। তারপরে হচ্ছে হাউ টু ফাইন্ড হাউ মেনি ইউজার্স কানেক্টেড ইন মাই ওয়াইফাই। অনেক সময় হয় কি যে আমার ওয়াইফাই আমরা স্পিড পাই না, তখন আমরা কিভাবে যে মানে এটা কি মানে আমরা ছোট ভাই থাকলে বা ইয়া থাকলে যে তুই কি কারোর সাথে পাসওয়ার্ড শেয়ার করছিস, আমরা বলি। তো এটা আপনার জিজ্ঞাসা করার দরকার নেই। এমন অনেকগুলো অ্যাপ আছে যে অ্যাপগুলো আপনাকে বলে দিবে যে আপনার ওয়াইফাই কয়টা ডিভাইসে কানেক্টেড। আমার ফোনেও মনে হয় 2-1টা থাকতে পারে, আমি এগুলো নেটে অ্যাভেলেবল। মানে এই টাইপ অ্যাপগুলো আপনি যদি ইউজ করেন তাহলে আপনি অ্যাপ দিয়ে আপনি বুঝে ফেলবেন যে আপনার ওয়াইফাইটা কতগুলো ডিভাইসের সাথে কানেক্টেড। অনেকগুলো আছে যেগুলো রেটিং ভালো, এরকম একটা নামাবেন। যেমন আমি একটা নাম বলে দিই, ওয়াইফাই স্ক্যান ওয়াইফাই অনেকগুলো আছে। ওয়াইফাই টুল কিট দেখবেন যে 1 মিলিয়নের উপর। এই যে ফিং ইজ এ ভেরি গুড টুলস, ফিং এটা আপনারা ইউজ করেন। আমি এটা ইউজ করতাম আগে, এখন আর করি না কারণ আমার বাসাটা আর কেউ কানেক্টেড নেই, এটা আমি বুঝে গেছি। শুধু শুধু মোবাইলের ডাটা নষ্ট করে লাভ নেই। ফিং খুব ভালো একটা টুলস, অনেকগুলো
ইনফরমেশন আপনার ওয়াইফাই সম্পর্কে আপনারা দিয়ে দিবে। এইটা প্রায় 7,13,000 শুধু রিভিউ আছে, মানে ইউজের ডাউনলোডের কথা বলতেছি না, শুধু মানুষ কমেন্ট করছে সেটাই প্রায় 7.5 লক্ষের মতো। হ্যাঁ, আর ডাউনলোড করতে 5 কোটি মানুষ। তো যাই হোক, 5 কোটি মানুষের মধ্যে আপনারা নাই, দুঃখজনক। তো এখন হচ্ছে যে স্পাই হোয়াট পিপল ব্রাউজিং ইন ইউর ওয়াইফাই। এখন ধরেন আপনার মনে হইলো যে আপনার ওয়াইফাই আজকে সারাদিনে আপনার ফ্যামিলির লোকজন কোন কোন সাইট ইউজ করছে সেটা আপনার দেখা দরকার। সেটাও আপনি পারবেন অনেকগুলো কাজ করতে। না অ্যাপ দিয়ে পারবেন না, এত আরামে পারা যাবে না। এখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা দেখা যা যা বলছে, 15 মিনিটের ভিডিও। কাজটা করতে আপনার 1 ঘন্টার মতো সময় লাগবে। এটা করলে আপনি দেখতে পারবেন। প্রতিবার দেখতে 1 ঘন্টা সময় লাগে? না, প্রতিবার দেখতে না, ফার্স্ট টাইম কনফিগার করতে, সেট আপ করতে, পরে আইসা আপনি দেখবেন। ঠিক আছে? তো এইগুলো বেসিক জিনিস, বাট এটা আমি হ্যাকিং বলতেছি না, ইটস নট হ্যাকিং। এটা হচ্ছে একদম স্মার্ট ইউজার, সে তার ওয়াইফাই কতগুলো ডিভাইস কানেক্টেড আছে, তার ওয়াইফাই কি ইউজ হয়েছে, তার ওয়াইফাইয়ের মানে কন্ডিশনটা কি, বা তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কি, সে যে গেছিল যেই বাসায় ওই বাসার পাসওয়ার্ডটা কি, এইগুলো সে মানে তার জানা লাগতেই পারে। সো এইগুলোর জন্য সে এইটুক কমান্ড আমার মনে হয়েছে জানা উচিত। আর যদি হ্যাক করতে চান তাহলে এই তো বলছি যে এই টাইপ জিনিস নিয়ে কাজ করতে হবে। ইউ মাস্ট ওয়ার্ক অন কালি লিনাক্স অ্যান্ড বার্ব সুইট। বার্ব সুইটটা একমাত্র সফটওয়্যার না, বার্ব সুইটের মতো আরও অনেক হ্যাকিং সফটওয়্যার আছে। বার্ব সুইট গুড, ভেরি গুড, ভেরি অথেন্টিক। এই আচ্ছা, অনেকক্ষণ আমি বললাম, এবার একটু শুনি। অনলাইনে যারা আছেন, আমরা বেশি লেন্দি করব না, আরো 2-3 মিনিট। জি আসুন। হ্যাঁ, অনলাইনে যারা আছেন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন সাইবার সিকিউরিটির উপর, কোনো কিছু জানার থাকলে। মানে আমি অনেকগুলোর বিষয়ে আলোচনা করছি, একদম মানে জাস্ট হেডিংটা বলা কিন্তু, হ্যাঁ, আর গল্প করা। কারণ এখানে হচ্ছে কি, আপনাদের একটা আগ্রহ যদি থাকে যে তাহলে আপনারা এবার ঘাটবেন, আপনি ক্লাউড ইঞ্জিনিয়ারিং ঘাটবেন, আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ঘাটবেন, আপনি সাইবার সিকিউরিটি ঘাটবেন, প্রতিটা ভাইরাস নিয়ে ঘাটবেন। আচ্ছা, ভাইরাসের কথা বলতে মনে পড়লো, কিছু ভাইরাসের নাম জানতে হবে আপনাদের, দেখে চিনতে হবে যেগুলো ভাইরাস। আমি বেশি লেন্দি করব না। আপনারা কেউ সিনেমা দেখছেন? ট্রয় সিনেমা দেখছেন? ট্রয় নগরীর নাম শুনছেন? ট্রয় নগরী ধ্বংস হইল হেলেনের কারণে, নাম শুনছেন তো? শুনেন নাই? ট্রয় সিনেমা দেখেন নাই? আপনাদের জন্মের আগের সিনেমা দেখবেন। আচ্ছা, যাই হোক, ট্রয় সিনেমাটা দেখতে হবে, সিনেমা দেখার জন্য না। ট্রয়ের ভিতরে একটা ঘোড়া আছে, ট্রোজান হর্স। মানে আমি প্রতিটা ভাইরাসের পিছনে একটা করে মজার গল্প আছে, প্রতিটা ভাইরাসের নামের পিছনে। মানে ট্রয় সিনেমা দেখানোর উদ্দেশ্য আমার না। ট্রয় সিনেমার মধ্যে একটা সিন আছে, যাক সিনেমা আমার দেখার দরকার নাই, আমি ট্রোজান হর্সে যাই। আচ্ছা, ট্রোজান হর্স। ট্রয় সিনেমার মধ্যে ট্রোজান নামে একটা হর্স গিফট করা হয়। আচ্ছা, দেখাই। মানে একটা দুই দেশ, আমি যদি সিনেমার গল্প না বলি, আমার মতো করে বলি যে দুই দেশের মধ্যে একটা ঝগড়া হইতে থাকে। তো এই ঝগড়ার এক পর্যায়ে তারা মিউচুয়ালে আসে এবং তারা বলে যে ওকে, আমরা আর কিছু করব না, আমি তোমাদেরকে একটা, মানে প্রতিটা ভাইরাসের একটা গল্প থাকে। তো সব গল্প তো আর বলবো না, বাট আমি একটা গল্প, 2টা গল্প বলে আর 1-2টা গল্প বলি, যাতে আপনি ইন্টারেস্টেড হয়ে অন্তত 20টা গল্প জানতে পারেন। আমার উদ্দেশ্য হলো এইটা, 20টা ভিডিও দেখবেন, তাহলে তো হইল। তো এখন কথা হলো যে লাইক একটা খুব
বিরক্তিকর ভাইরাস যার নাম হলো ট্রোজান হর্স। এই ভাইরাস একসময় সবার পিছুতেই ছিল, খুবই বিরক্তিকর ভাইরাস, খুব ভয়ঙ্কর একটা ভাইরাস। মানে একবার উইন্ডোজে ঢুকলে উইন্ডোজ সেট আপ ছাড়া আর যায় না। তার নাম আমরা ট্রোজান হর্স দেখতে চিনতে পারি হলো কি, মানে আপনার যে ফোল্ডার আছে সেম নামে সে আরেকটা ফোল্ডার তৈরি করবে। দেখছেন কিনা কেউ আমি জানি না। ধরেন আপনার একটা নিউ ফোল্ডার আছে, সে নিচে দেখবেন আরেকটা নিউ ফোল্ডার তৈরি করছে। এটা একসময় খুব চালাইতো, হ্যাঁ অ্যান্টিভাইরাস এটা ধরে ফেলাবে। তো এখন এই ট্রোজান হর্স, এটার নাম ট্রোজান হর্স কেন হলো? দুনিয়াতে তো নাম থাকতে এই যে ট্রোজান হর্স কেন হলো? এটা একটা পৌরাণিক গল্প, ট্রয়নগরী। তো তাদেরকে একটা ঘোড়া দেওয়া হয়, বলা হয় যে আর যুদ্ধ টুদ্ধ হবে না, এই যে তোমার একটা ঘোড়া দিলাম। যেমন ওই যে লিবার্টি অফ স্ট্যাচুতে একটা পুরস্কার, তাই না? এরকম একটা সুন্দর একটা সুবিনির দিল, একটা ঘোড়া দিচ্ছে। তো ঘোড়াটা তারা পাইল, খুব সুন্দর ঘোড়া, পরিচিত। রাতের বেলা ওই ঘোড়ার থেকে সৈনিকরা বের হয়েছে, সৈনিকরা বের হয়ে পুরা ট্রয় নগরী ধ্বংস করে দিচ্ছে। ঘোড়া থেকে বের হয়েছে, ঠিক আছে, ঘোড়ার ভিতর থেকে বের হয়েছে। ভাইরাসটা সেম, মানে সে একদম ভদ্রলোক, মানে আপনার নাম নাহিয়ান, নাহের নামে সে থাকবে, সদৃশ্য হয়ে থাকে নর্মালি। এটা হিডেন করলে, হিডেন ফাইল শো করলে সে শো হবে, আদারওয়াইজ সে অদৃশ্য হয়ে থাকবে, কোনো ডিস্টার্বই করবে না আপনারা। যখন না আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তখন সে বের হয়ে আসবে, তার বিভিন্ন কার্যকলাপ শুরু হবে, প্রসেসর স্লো করবে, অনেক কিছু করে। তো ওই যে কনসেপ্টটা, এই ঘোড়াটার একটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখেন, গল্পগুলো মনে রাখা উচিত। এই অনলাইনে যারা সাউন্ড পাচ্ছেন, আচ্ছা সাউন্ড সহ শেয়ার করছিলাম কিনা মনে নেই। An offering to Poseidon. The Greeks are praying for a safe return home. I hope the sea god spits in their offering. Lets them all drown at the bottom of the sea. This is ঘোড়াটা a gift. গিফট করছে। We should take it to the temple of Poseidon. I think we should burn it. Burn it, my friend. It's a gift to the gods. Ah, but ভাইরাসে আর নেই বের হয়। আস্তে আস্তে ছড়ায় যায় পুরো। দেখেন ভালো সিনেমা। যাই হোক, এইটুকু আমরা বুঝে গেছি, আর ঘোড়া থেকে বাইরে হতে সবাই ফুল দিবে না, পুরো শহরে সবাই মেরে ফেলছে। এবার আসেন, আমি কেন ট্রোজান হর্স বললাম, যে ইজ ট্রোজান হর্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এক সময় ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ভাইরাস ছিল, এখনো ডেঞ্জারাস ভাইরাস। ইয়েস, the Trojan horse is considered one of the most dangerous types of malware, but it's important to clarify a bit. Trojan horse-টা কি হয়েছে এটা পরে ডিটেলস ইতিহাস দেখছে, যেটা আপনারা পড়বেন, এটা আমি পড়াবো না। আমার হলো উদ্দেশ্যটা আপনাদের মাথায় একটু ঢুকায় দেওয়া, যে এটা কি কি করে। ডাটা চুরি করতে পারে, হ্যাকারকে রিমোট কন্ট্রোল দিতে পারে, হ্যাঁ, ইনস্টল ম্যালওয়্যার করে ফেলতে পারে, এটা থেকে র্যানসামওয়্যারের জন্ম হইতে পারে, কি স্ট্রোক করতে পারে, স্পাইং করতে পারে, হ্যাঁ, অ্যান্টিভাইরাস প্রোটেকশনটারে ডিসেবল করে দিতে পারে। ভেরি ডেঞ্জারাস। এবার আসেন আরেকটা ভাইরাসের নাম বলি। জম্বি সিনেমা দেখছেন? জম্বি নাম শুনছেন? অনলাইনে কেউ জম্বি চিনেন?
জঙ্গলি জম্বি 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 বা জম্বি অনলাইনের যারা জম্বি নাম শুনছেন কেউ? আচ্ছা, যাই হোক, ক্লাস বেশি লেন্দি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। জম্বি জম্বি তো জম্বি হইল ভূত, বুঝছেন? জম্বির ভিডিও দেখা মনে এত মজা নেই, কথা শুনে বুঝা নেই। জম্বি হইল এক ধরনের ভৌতিক জিনিস যেটা আমরা বিভিন্ন সিনেমাতে দেখি, যে তার উপর ভর করে, তার উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তারে চলে, সে কিন্তু মারা গেছে বাট তার বডিটা ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, সেম আপনার এটা জম্বি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ভাইরাস। জম্বি ভাইরাস যদি আপনার পিসিকে অ্যাটাক করে, আপনার পিসির কোনো ক্ষমতা আদতে আপনার হাতে থাকবে না, বাট আপনি বুঝতেও পারতেছেন আপনি তো মারা গেছেন। ঠিক আছে, ও আপনার পিসিরে যেমনি কন্ট্রোল করবো এমনি কন্ট্রোল করবে। আপনার ওর যদি মনে হয় যে হঠাৎ আপনি ক্লিক করছেন ডান দিকে, ও ক্লিক করবে বাম দিকে। আপনি ওপেন করতেছেন ওয়ার্ড ফাইল, ওর মনে চাইছে আরে বেটা তুই ওয়ার্ড ওপেন করবে, আমি এক্সেল ওপেন করবো, ও এক্সেল ওপেন করে দিবে। ঠিক আছে, তো জম্বি ভাইরাস ফর কম্পিউটার। পিসি অফ করে, পিসি অফ করে রাখলে কি আর চলবো? জম্বি ভাইরাস, হ্যাঁ, জম্বি ভাইরাস। হোয়াট ইজ জম্বি ভাইরাস ইন কম্পিউটার? ঠিক আছে, এটা ইনফেক্টেড ম্যালওয়্যার। এরকম প্রতিটা ভাইরাসের পিছনে একটা করে গল্প আছে, যে ফিশিং বললাম, ফিশিং এর পিছনে এই গল্প আছে। তো এরকম ব্রুট ফোর্স অ্যাটাক, ডেনিয়াল অফ সার্ভিস, এরকম প্রতিটা ভাইরাস, অসংখ্য ভাইরাস আছে। আমি আর ক্লাস লেন্দি করব না। তো এই ভাইরাসের নামগুলো ক্লাউড সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, জিরো ট্রাস্ট সিকিউরিটি মডেল, এই বিষয়গুলো আপনারা যার যতটুকু ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনারা ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, আমরা সাইবার সিকিউরিটির উপর আরেকটা ক্লাস করব, বাট ওই ক্লাসে আমি চাবো যে আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক একটু নেওয়ার জন্য। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে পরে আমরা ক্লোজ করি। অনলাইনে যারা আছেন কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমি পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লোজ করছি। থ্যাংক ইউ।